আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান। ঠিক আছে, এই সাবজেক্টটা আমি পড়ানো শুরু করছি আজকে থেকে। তো দেখো, বেশ ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ এবছর থেকে ফার্স্ট সেমিস্টারে যারা সিসিএফ এর আন্ডারে পড়ছো, সে তুমি আর্টসের স্টুডেন্ট হও বা কমার্সের স্টুডেন্ট হও বা সায়েন্সের স্টুডেন্ট হও, সবাইকে কিন্তু এই সাবজেক্টটা পড়তে হবে। এই সাবজেক্টটা 50 মার্কস। অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছো বা বাংলায় বলা হয় রাষ্ট্রবিজ্ঞান, তাদের এইগুলো সব আছে, তোমরা সব জানো। ঠিক আছে? তো বাট আমি আর্টসের স্টুডেন্ট নই বা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট নই। তবুও অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে, পার্সোনালি অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে আমি এই সাবজেক্টটা পড়ানোর চেষ্টা করছি, বাড়িতে একটু স্টাডি করে হোমওয়ার্ক করে নিয়ে পড়ানোর চেষ্টা করছি। তো এই ভিডিওগুলো আমি আস্তে আস্তে তৈরি করব, আগামী দিনে তোমরা পেতে থাকবে। ঠিক আছে, এই সাবজেক্টের উপর ভিডিওগুলো তোমরা আগামী দিনে আশা করছি সব ভিডিওই তোমরা পেতে থাকবে। আহ, ভিডিওর উপর কেমন রেসপন্স আসে এটা খুব জানা জরুরি। ঠিক আছে, যদি সত্যি ভালো রেসপন্স আসে তাহলে তো অবশ্যই করব। আর যদি রেসপন্স যদি ভালো না আসে, তাহলে আমরা আমাদের যে কোচিংয়ে যারা আমাদের কাছে অফলাইন বা অনলাইন করে, শুধু তাদেরকেই প্রোভাইড করা হবে। তো ঠিক আছে, আর সময় নষ্ট না করে আমি ভিডিওটা আরম্ভ করে দেবো। তো দেখো, কোশ্চেনটা কি, যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কোশ্চেনটা, বাট এটা তো জানা উচিত, প্রতিটা স্টুডেন্টের জানা উচিত এইটা জিনিসটা সম্পর্কে। আচ্ছা, ইন্ডিয়ান কনস্টিটিউশনে ভারতীয় সংবিধান, যে কোশ্চেনটা পুরো ভারতীয় সংবিধানে বসছে। দেখো, ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রচুর ফিচার্স আছে, প্রচুর ফিচার, সব ফিচার্স তো আলোচনা করা সম্ভব নয়। তাই আমাকে কোশ্চেন বলতে পারি যে এরকম পরীক্ষায় কোশ্চেন স্যালিয়েন্ট ফিচার্স। স্যালিয়েন্ট ফিচার্স মানে ইম্পর্টেন্ট ফিচার্স বলতে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইম্পর্টেন্ট ফিচার্স। এই কোশ্চেনটা খুবই বড় হবে, কারণ তোমরা জানো নিশ্চয়ই, তোমরা যারা সিসিএম এর আন্ডারে পড়ছো, তোমাকে 25 নম্বরে দুটো কোশ্চেন লিখতে হবে, লং লং কোশ্চেন দেবে। ঠিক আছে, 10 নম্বর বা 15 নম্বর এরকম কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, তো আমরা লং করেই পড়বো, তোমার পরীক্ষা ছোট করে লিখতেই পারবে। দেখো, তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, মানে ফার্স্ট পয়েন্ট কি লিখেছি, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। ঠিক আছে, আমাদের ভারতবর্ষের যে কনস্টিটিউশন আছে না, সেটা কি খুব লেন্দিয়েস্ট। হ্যাঁ, এবার আমি অবশ্যই অ্যানালাইসিস করবো তোমাদেরকে এই কেন আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন প্রচুর লেন্দিয়েস্ট। ঠিক আছে, কেন লেন্দিয়েস্ট। আচ্ছা, আরেকটা কি, আর ভারতবর্ষের কনস্টিটিউশন কি রিটেন। আচ্ছা, তার আগে বলে দিই, আমাদের ওয়ার্ল্ডে যে কনস্টিটিউশন হয় না, কনস্টিটিউশন হয় রিটেন হয়, আর না হলে আনরিটেন হয়, রিটেন না হলে আনরিটেন। দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি যে ইউএসএ মানে আমেরিকা, আমেরিকার কনস্টিটিউশনটা কি রিটেন কনস্টিটিউশন। আর হচ্ছে আর ব্রিটিশ ব্রিটিশ ইউকে ইউনাইটেড কিংডম, ঠিক আছে, এদের কনস্টিটিউশন হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। তাহলে আমাদের কনস্টিটিউশন কি, আগেই বললাম আমাদের কনস্টিটিউশন হচ্ছে রিটেন কনস্টিটিউশন। দেখো, এখানে লেখা আছে কনস্টিটিউশন আর ক্লাসিফাইড ইনটু রিটেন। ঠিক আছে, কনস্টিটিউশনকে আমরা দুভাগে ভাগ করি, একটা রিটেন আর একটা আনরিটেন। যেমন আমেরিকার কনস্টিটিউশনটা কি রিটেন, কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশনটা কি আনরিটেন। বোঝা গেল? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের কনস্টিটিউশনটা কি, ভারতবর্ষের কনস্টিটিউশন হচ্ছে রিটেন। দেখো, ওয়ার্ল্ডে যত রিটেন কনস্টিটিউশন লেখা আছে, তার মধ্যে ভারতবর্ষের কনস্টিটিউশনটা সবচেয়ে সবচেয়ে বেশি লেন্দিয়েস্ট। তাই লিখেছি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য লেন্দিয়েস্ট অফ অল দ্য রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডে যত রিটেন কনস্টিটিউশন আছে, তার মধ্যে ভারতবর্ষের মানে ইন্ডিয়ার কনস্টিটিউশনটা হচ্ছে লেন্দিয়েস্ট। ইট ইজ আ ভেরি কম্প্রিহেন্সিভ, এলাবোরেট অ্যান্ড ডিটেল ডকুমেন্ট। এবার বলছি এলাবোরেট কেন বলা হচ্ছে। এলাবোরেট কেন বলা হচ্ছে, এই যে ভারতবর্ষের কনস্টিটিউশনটা, ভারতবর্ষের যে কনস্টিটিউশনটাকে কম্প্রিহেন্সিভটা কেন বলা হচ্ছে, কম্প্রিহেন্সিভ কারণ বলা হচ্ছে, এই কারণের মধ্যে, এই কনস্টিটিউশনের মধ্যে রাইটস সম্পর্কে লেখা আছে, অধিকার, ডিউটিস লেখা আছে, কালচার লেখা আছে। ঠিক আছে, তোমার গভর্নমেন্ট কি করে রান করবে, সমস্ত কিছু কিন্তু এই ভারতবর্ষের কনস্টিটিউশনে লেখা আছে। তাই বলা হচ্ছে এই ভারতবর্ষের কনস্টিটিউশনটা তোমার কম্প্রিহেন্সিভ, এলাবোরেট অ্যান্ড ডিটেল ডকুমেন্ট, ডিটেলে লেখা আছে সব। তারা বলছে প্রেজেন্টলি আওয়ার কনস্টিটিউশন। ঠিক আছে, বর্তমানে আমাদের কনস্টিটিউশন যদি কনসিস্ট আছে, বর্তমানে আমাদের কনস্টিটিউশন কি আছে, প্রিএমবেল আছে। স্যার, প্রিএমবেল জিনিসটা কি, প্রিএমবেলকে আমরা বাংলায় বলি প্রস্তাবনা। তোমরা প্রস্তাবনা মানে কি বলতে পারো, যে কোনো আমাদের যে কনস্টিটিউশন আছে, ওখানে ফার্স্ট পেজ খুললে ইন্ট্রোডাকশন, ইন্ডেক্স বলতে পারো, ইন্ডেক্স পেজ, এটা প্রিএমবেল। দেখো, প্রিএমবেল না, আমরা এর পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো, প্রিএমবেল জিনিসটা সম্পর্কে আলোচনা করবো। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিএমবেল। প্রিএমবেলকে বাংলায় বলে প্রস্তাবনা। দেখো কেমন দেখতে হয় প্রিএমবেল, দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রিএমবেল দেখে তো প্রিএমবেলটা এরকম দেখতে হয়। The Constitution of India preamble, the people of India। ঠিক আছে, এটা হচ্ছে প্রিএমবেল দেখতে হয়। আমরা ডিটেলসে প্রিএমবেল পরে অবশ্যই আলোচনা করবো। প্রিএমবেল একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা তখন খুব ডিটেলস আলোচনা করবো, কারণ এখন আমরা পড়ছি ফিচার্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ার কনস্টিটিউশনের ফিচার্স গুলো পড়ছি, এখন প্রিএমবেল পড়ে হয়তো অনেকটা সময় নষ্ট করতে লাগবে, আমরা অবশ্যই পড়বো। বাট প্রিএমবেল জিনিসটা কি, ইন্ট্রোডাকশনারি পেজ অর্থাৎ ইন্ডেক্স বলতে পারো, এটা হচ্ছে প্রস্তাবনা। ঠিক আছে, আমরা অবশ্যই পরে আলোচনা করবো। দেখো, এটার মধ্যে দেখতে হয় প্রিএমবেল।
তাহলে প্রেজেন্টলি মানে বর্তমানে যে আমাদের কনস্টিটিউশন আছে এর মধ্যে কি আছে, প্রিয়াম্বেল আছে অ্যাবাউট, যার মধ্যে কি আছে 470 আর্টিকেলস। আমাদের কনস্টিটিউশন তো কেন বড়, 470 আর্টিকেলস আছে এর মধ্যে, ডিভাইডেড ইন্টু 25 পার্টস, এটা কিনা 25টা পার্টে ডিভাইড করা আছে, এবং 12টা শিডিউল আছে। ঠিক আছে, 12টা শিডিউল আছে। তো এইগুলো যখন তোমার পরীক্ষায় লিখতে হবে, এগুলো পয়েন্টগুলো লিখতে হবে। এবার এবার প্রশ্ন হলো, আরেকটা প্রশ্ন, যে আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন এত বড় কেন হয়, কেন এত লেন্দি আছে? দেখো লিখেছি, এর পেছনে 4টে মূল কারণ আছে। আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন এত বড় হয় এর পেছনে মেনলি 4টে কারণ আছে। কি বলছে? দেয়ার আর 4 ফ্যাক্টরস হুইচ হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য এলিফ্যান্টাইল সাইজ অফ আর কনস্টিটিউশন। এলিফ্যান্ট দেখেছো? এলিফ্যান্ট মানে হাতি, যেটাকে বলা হয় বিশাল বড় হয়। তা আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন এলিফ্যান্টাইল সাইজ। ঠিক আছে, একদম হাতির মতন বিশাল বড় হয় আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনটা। ঠিক আছে, এর পেছনে মেনলি কারণ আছে। সে কি কি কারণ? ফার্স্ট পয়েন্ট হচ্ছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর। ফার্স্ট পয়েন্ট হচ্ছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, দ্যাট ইজ ভাস্টনেস অফ দ্য কান্ট্রি। তোমরা সবাই জানি আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষের কতটা এরিয়া জুড়ে, মানে ভাস্টনেস মানে এরিয়াটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত বড়। ঠিক আছে তো, অ্যান্ড ইটস ডাইভার্সিটি, আমাদের দেশ ভারতবর্ষ বিভিন্ন বৈচিত্র্যের মানুষ বসবাস করে। তুমি বলে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে, বিভিন্ন রিলিজিয়ান বলে, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ। ঠিক আছে তো, তারপর তুমি বলতে পারো মুসলিম, সমস্ত জাতির সমস্ত জাতির মানুষ বসবাস করে এখানে। কোনো এই কনস্টিটিউশনে লেখা আছে মানে এমন না যে সবার জন্য সবাইকে সবার অধিকার দেওয়া হয়েছে ভারতবর্ষে। ঠিক আছে তো, তা আমরা যেমন পাকিস্তানের মতন আমরা বলি না যে আমরা এটা মুসলিম দেশ। ঠিক আছে তো, তো এরকম বিভিন্ন দেশে এক একটা তো থাকে যে এটা এই দেশ, কিন্তু আমাদের দেশটা কি হচ্ছে, ঠিক আছে, আমাদের দেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। এটাই বলছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর দ্যাট ইজ ভাস্টনেস অফ দ্য কান্ট্রি, আমাদের প্রচুর ভাস্টনেস আছে অ্যান্ড ইটস ডাইভার্সিটি। নেক্সট বলছে হিস্টোরিক্যাল ফ্যাক্টর। কি বলছে? হিস্টোরিক্যাল ফ্যাক্টরস, ফর এক্সাম্পল দ্য ইনফ্লুয়েন্স অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 হুইচ ওয়াজ ওয়ালকি। দেখো এই জিনিসটা কি বলতে চাইছে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি যে বিভিন্ন প্রকার সোর্স থেকে আমরা আমাদের যে ভারতবর্ষের এর সংবিধান, যাকে আমরা বলি কনস্টিটিউশন, আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন যে তৈরি হয়েছে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করেছি, বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে আমাদের দেশের কনস্টিটিউশনটা তৈরি হয়েছে। তো আর সত্ত্বেও আমাদের কনস্টিটিউশন যে আছে না, আমাদের কনস্টিটিউশন যে আছে না, তার 60% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, 60% গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অ্যাক্ট ছিল 1935 সেখান থেকে নেওয়া হয়েছে। আমরা বলছি আমাদের যে দেশের যে কনস্টিটিউশন তৈরি হয়েছে তার বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করেছি। তা সত্ত্বেও আমাদের ভারতবর্ষে যে কনস্টিটিউশন তৈরি হয়েছে 60% কোথা থেকে নেওয়া হয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 যে কনস্টিটিউশনের একটা ছিল সেখান থেকে নেওয়া হয়েছে 60%। আচ্ছা, এই 1935 তোমরা বুঝতেই পারছো আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে কবে? 1947। আর 1935 যে কনস্টিটিউশন তৈরি হয়েছিল সেটা কারা তৈরি করেছিল? ব্রিটিশরা তৈরি করেছিল। ব্রিটিশরা তৈরি করেছিল। ওদের থেকে মানে ওরা যতটা তৈরি করেছিল তার মধ্যে আমরা ওখান থেকে 60% কালেক্ট করেছি। ঠিক আছে? তো এটাই বলছে হিস্টোরিক্যাল ফ্যাক্টরস। আচ্ছা, আর এখানে হুইচ ওয়াজ বাল্কি বলছি, বুঝতেই পারছো। তো তখন ব্রিটিশরা যখন কনস্টিটিউশন তৈরি করেছিল ওটা বিশাল বড় ছিল। তাহলে তুমি ভাবো ওখান থেকে যখন 60% নিচ্ছ, তাহলে আমাদের দেশের কনস্টিটিউশন বা লেন্দি হবে কি হবে? অবশ্যই লেন্দি হবে। নেক্সট, সিঙ্গেল কনস্টিটিউশন ফর বোথ দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট। আমি তোমাকে বলে দিই, ইউএসএ মানে আমেরিকা, আমেরিকার কি জানো একটা ফেডারাল স্ট্রাকচার। আমেরিকা যে দেশটা হচ্ছে একটা ফেডারাল স্ট্রাকচার। ঠিক আছে, এক একটা স্টেট, ঠিক আছে, ওই যে মানে ইউএসএ তে বা বলতে পারি আমেরিকায় যে যতগুলো স্টেট আছে, এক একটা স্টেটে না আলাদা কনস্টিটিউশন আছে। একটা স্টেটে আলাদা কনস্টিটিউশন আছে। ঠিক আছে? আবার স্টেটের আলাদা, আলাদা সিটিজেনশিপ হয়। ঠিক আছে? অর্থাৎ ওখানে কি হচ্ছে সেন্টারের আলাদা জিনিস, আবার স্টেটের আলাদা জিনিস। কিন্তু আমাদের দেশে এরকম হয় না। আমাদের দেশে কি হয়? আমাদের দেশে সিঙ্গেল কনস্টিটিউশন। একটাই কনস্টিটিউশন। ঠিক আছে? তুমি আ বা আ একটাই কনস্টিটিউশন। আমরা বলব না যে আমরা আমরা কখনো বলি যে আমি ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন। আমরা বলি না যে আমি আ ইউপির সিটিজেন। আমরা বলি না আমরা বিহারের সিটিজেন। আমরা বলি ইন্ডিয়ান সিটিজেন। বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু বলি ইন্ডিয়ান সিটি। তাই বলছি সিঙ্গেল কনস্টিটিউশন ফর বোথ সেন্টার অ্যান্ড দ্য স্টেট। সেন্টার অ্যান্ড স্টেট। ঠিক আছে তো? সিঙ্গেল একটাই কনস্টিটিউশন। সেন্টার আর স্টেটের একটাই কনস্টিটিউশন। এরম না যেমন ইউএসএ তে কি হচ্ছে? যেমন স্টেটের একটা কনস্টিটিউশন, আবার ধরো স্টেটের
তোমার সেন্টার একটা কনস্টিটিউশন। কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ, এখানে আমাদের একটাই কনস্টিটিউশন, সেন্টারও যে না, তোমার স্টেটেও তাই, একটাই কনস্টিটিউশন। লাস্ট পয়েন্ট বলছে ডমিনেন্স অফ লিগাল লিউনারিস ইন দ্য কনসিস্টেন্ট অ্যাসেম্বলি। তো দেখো এটা কি বলতে চেয়েছে, আমাদের কনস্টিটিউশনে যতজন মেম্বার ছিল, ঠিক আছে, তারা সবাই হয় লয়ার নয় পলিটিশিয়ান, অর্থাৎ লয়ার পলিটিশিয়ান, ঠিক আছে তো। তাহলে আমাদের কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল ওখানে তো অনেক মেম্বাররা ছিল, তো যতজন মেম্বার ছিল, আচ্ছা আর একটা, আমি তোমাদের একটা কথা বলে দিই, এটা বলা হয়নি, যে আমাদের ভারতবর্ষের যে কনস্টিটিউশন কবে তৈরি, তোমরা জানো তো নিশ্চয়ই, 1950, ঠিক আছে তো। কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947-এ, কিন্তু 3 বছর লেগেছিল ভারতের কনস্টিটিউশন তৈরি করতে, 3 বছর লেগেছিল ভারতের কনস্টিটিউশন তৈরি করতে। আচ্ছা, যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল ওখানে তো অনেকজন মেম্বার ছিল, তারা কেউ লয়ার ছিল, আবার কেউ তোমার পলিটিশিয়ান ছিল, লয়ার পলিটিশিয়ান। তারা লয়ার হওয়ার জন্য, তারা যেহেতু লয়ার ছিল, লয়ার হওয়ার জন্য তারা কিন্তু আইনের মারপ্যাচটা ভালোই বুঝতো। আরে একজন যে লয়ার সে তো আইনের মারপ্যাচ ভালোই বুঝবে। আর তখন যারা ছিল মেম্বার, তখন যারা লয়ার ছিল তারা আইনের মারপ্যাচটা খুবই ভালো মতো বুঝতো। এই জন্য আমাদের কনস্টিটিউশন অনেকটা লঙ্গার, অনেকটা কমপ্লিকেটেড, ঠিক আছে। আর তারা আমাদের কনস্টিটিউশনকে বিভিন্ন প্রভিশন দিয়ে, বিভিন্ন ল দিয়ে, বিভিন্ন অ্যাক্ট দিয়ে, বিভিন্ন সেকশন দিয়ে ভাগ করে দিয়েছিলেন। তারা খুবই দূরদর্শী ছিল। তারা বুঝতে পেরেছিল যে ফিউচারে হয়তো কোনো না কোনো প্রবলেম আসতে পারে। এই প্রবলেম আসলে কি আইন ফেলতে হবে সেটাও ওরা দিয়ে গেছে। বুঝতে পারলে তো? ফিউচারে এরকম যদি প্রবলেম আসে তখন কি প্রভিশন ইউজ করতে হবে, কি অ্যাক্ট ইউজ করতে হবে, ওরা সব লিখে দিয়ে গেছে। ওরা এতটাই দূরদর্শী ছিল। এবার এই ভারতবর্ষের কনস্টিটিউশন সম্পর্কে এই আইভার জেনিংস একটা কথা বলেছিল, ভারতবর্ষের কনস্টিটিউশন হচ্ছে দ্য প্যারাডাইস অফ দ্য লয়ার, দ্য প্যারাডাইস অফ দ্য লয়ার, ঠিক আছে। এখানে যে লয়ারদের স্বর্গ, এটা কে বলেছিল? আইভার জেনিংস বলেছিল। তাহলে আমি তোমাদের সামনে ফার্স্ট পয়েন্টটা দেখো কতটা ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম। নিশ্চয়ই মাথার মধ্যে ঢুকেছে, আশা করি মাথার মধ্যে ঢুকেছে এবং তোমরা সুন্দর করে লিখতেও পারবে। 2 নম্বর পয়েন্ট, ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস, যে আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন যে বিভিন্ন সোর্স থেকে নেওয়া হয়েছে। তো বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বরোড, ঠিক আছে, মোস্ট অফ ইটস প্রভিশন ফ্রম কনস্টিটিউশন অফ ভেরিয়াস আদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1995। বলছে এই ভারতবর্ষের যে কনস্টিটিউশন তৈরি হয়েছে না, এটা বিভিন্ন দেশের যে কনস্টিটিউশন তৈরি হয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। শুধু সেখান থেকেই নেওয়া হয়নি, দেখো আমি বলছি বিভিন্ন দেশের যে কনস্টিটিউশন তৈরি হয়েছে সেখান থেকে 40% নেওয়া হয়, বাকি 60% যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 যে কনস্টিটিউশন তৈরি হয়েছিল ওখান থেকে 60% নেওয়া হয়েছে। অলমোস্ট এটা বলতে পারি। দ্য ফিলোসফিক্যাল পার্ট পার্ট অফ দ্য কনস্টিটিউশন লাইক ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকার। ফিলোসফিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, যে ফিলোসফিক্যাল পার্ট আছে ওদের কি বলছে, ফান্ডামেন্টাল রাইট মানে আমাদের যে মৌলিক অধিকার, তারপর ডাইরেক্টিভ প্রিন্সিপাল ওয়ার ডেরাইভড ফ্রম আমেরিকা এন্ড আইরিশ কনস্টিটিউশন। অর্থাৎ আমাদের দেশে যে কনস্টিটিউশন তৈরি হয়েছে সেখানে যে ফান্ডামেন্টাল রাইট, তারপর হচ্ছে তোমার ডাইরেক্টিভ প্রিন্সিপাল কোথা থেকে নেওয়া হয়েছে, ইউএসএ মানে আমেরিকা এন্ড আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এবার দ্য আদার প্রভিশন, আর অন্যান্য প্রভিশন কোথা থেকে নেওয়া হয়েছে, বাকি প্রভিশন গুলো নেওয়া হয়েছে তোমার বলছে দ্য আদার প্রভিশন হ্যাজ বিন ড্রন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ কানাডা, জার্মানি, রাশিয়া মানে ইউএসএসআর, তুমি বইতে দেখতে পারো ইউএসএসআর লেখা আছে, ঠিক আছে, রাশিয়া, জাপান এন্ড সো অন। তাহলে তুমি কি বুঝতে পারলে যে ফান্ডামেন্টাল রাইট এন্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল নেওয়া হয়েছে ইউএসএ আইরিশ থেকে, আর হচ্ছে তোমার কি প্রভিশন নেওয়া হয়েছে তোমার কানাডা, জার্মানি, রাশিয়া, জাপান এন্ড সো অন। দুটো পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি বলছে, ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। স্যার রিজিডিটি মানে কি, স্যার ফ্লেক্সিবিলিটি মানে কি? রিজিডিটি মানে যেটা খুব সহজে চেঞ্জ করা যায় না, আর ফ্লেক্সিবিলিটি মানে যেটা খুব সহজে পরিবর্তন করা যায়, চেঞ্জ করা যায়। আমি তোমাদের বলে দিই, আমি তোমার ইন জেনারেল বলছি, আমি ভারতের কথা বলছি না, ইন জেনারেল বলছি, মানে অল ওভার ওয়ার্ল্ডে কনস্টিটিউশন 2 রকমের হয়, একটা রিজিডিটি হতে পারে আর একটা ফ্লেক্সিবিলিটিও হতে পারে, রিজিডিটি আর ফ্লেক্সিবিলিটি। তো বলছি কনস্টিটিউশন আর অলসো ক্লাসিফাইড ইনটু রিজিড এন্ড ফ্লেক্সিবিলিটি। আর রিজিড কনস্টিটিউশন কোনটা? আর রিজিড কনস্টিটিউশন রিকোয়ার আ স্পেশাল প্রসিডিওর, এটা আন্ডারলাইন করে রাখো, স্পেশাল প্রসিডিওর, ঠিক আছে তো। আর রিজিড কনস্টিটিউশন রিকোয়ার আ স্পেশাল প্রসিডিওর অফ ইটস অ্যামেন্ডমেন্ট, ফর এক্সাম্পল আমেরিকান কনস্টিটিউশন। দেখো রিজিড কনস্টিটিউশন মানে যেটা খুব সহজে চেঞ্জ করা যায় না, তো চেঞ্জ করা যাবে না কি, চেঞ্জ করতে পারবোই না, পারবো, কিন্তু খুব ক্রিটিক্যাল,
খুব টাফ এটা চেঞ্জ করা। তাহলে রিজিড কনস্টিটিউশন যদি কোনো কারণে অ্যামেন্ড চেঞ্জ মানে অ্যামেন্ড করতে চাও, তুমি কোনো কিছু অ্যামেন্ড করতে যাও তাহলে তোমার জন্য কি লাগবে? স্পেশাল প্রসিডিওর লাগবে। স্পেশাল প্রসিডিওর লাগবে যেখানে কিনা আমেরিকান কনস্টিটিউশন। আমেরিকান কনস্টিটিউশন হচ্ছে রিজিড কনস্টিটিউশন। স্যার ফ্লেক্সিবল কনস্টিটিউশন কি? যেটা খুব সহজেই চেঞ্জ করতে পারবে, খুব সহজেই। তো বলছে ফ্লেক্সিবল কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ডেড ইন দ্য সেম ম্যানার অ্যাজ দ্য অর্ডিনারি ল। একটা অর্ডিনারি ল একটা অর্ডিনারি ল জারি করেই তুমি তোমার ফ্লেক্সিবল কনস্টিটিউশনটা চেঞ্জ করতে পারবে, যেমন ব্রিটিশ কনস্টিটিউশন। তাহলে কি বুঝতে পারলে? রিজিড কনস্টিটিউশনটা কোনটা? ইউএস এর কনস্টিটিউশন। আর ফ্লেক্সিবল কনস্টিটিউশন কোনটা? তোমার ইংল্যান্ড মানে যেটা ব্রিটিশ কনস্টিটিউশন। দেখো রিজিড কনস্টিটিউশন তোমার অ্যামেন্ড করার জন্য কি লাগবে? স্পেশাল প্রসিডিওর লাগবে। কিন্তু ফ্লেক্সিবল কনস্টিটিউশনটা তোমার অ্যামেন্ড করার জন্য কি লাগবে? অর্ডিনারি ল লাগবে। তাহলে স্যার ভারতবর্ষের কনস্টিটিউশন কোনটা? রিজিড আর ফ্লেক্সিবল দুটোর মিক্সচার রিজিড এন্ড ফ্লেক্সিবল এর মিক্সচার। উইথ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন দ্য সিনথেসিস অফ বোথ। তো সার্টেন প্রভিশন অফ আওয়ার কনস্টিটিউশন, আমাদের ভারতবর্ষের যে কনস্টিটিউশন আছে তার কিছু কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ডেড সিম্পল মেজরিটি। আমাদের ভারতবর্ষে যে কনস্টিটিউশন আছে তুমি সেটাকে যদি অ্যামেন্ড করতে চাও তাহলে তোমার সিম্পল মেজরিটি লাগবে। কিছু কনস্টিটিউশন মানে কিছু প্রভিশন করার জন্য তোমার কিছু প্রভিশন অ্যামেন্ড করার জন্য তোমার সিম্পল মেজরিটিতে হয়ে যাবে। আবার কিছু প্রভিশন আছে যেটার জন্য তোমার স্পেশাল মেজরিটি লাগবে। ঠিক আছে তো? বুঝতেই পারছো এটা? এটা নিশ্চয়ই বোঝা গেছে। কোনো ব্যাপার না। মানে এগুলো এই সমস্ত যে রায়-ফাই গুলো হয় মেজরিটিতে এই সময়। আর আচ্ছা তোমরা জানো তো আপার হাউস আর লোয়ার হাউস? নিশ্চয়ই সবাই জানো আপার হাউস আর লোয়ার হাউস। লোয়ার হাউস মানে লোকসভা, যেটা পাবলিকের ভোটে হয়। পাবলিকের ভোটে আমরা যে সাধারণ মানুষ, আম আদমি, আমরা যে জনগণ আমরা ভোট দেব যে লোকসভা ভোট তো কদিন পরেই ভোট হচ্ছে। তোমরা জানো নিশ্চয়ই ভোটের সিজন তো চলেই এসছে। ঠিক আছে তো? তো এটা হচ্ছে লোকসভা। আর ঠিক আছে তো? আরেকটা হচ্ছে তোমার আপার হাউস অর্থাৎ রাজ্যসভা। রাজ্যসভার ভোট কিন্তু কোনো পাবলিক ভোট দিতে দেয় না। ঠিক আছে তো? তো এখানে কিন্তু মেজরিটি ব্যাপারটা চলে আসে। সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি ব্যাপারটা চলে আসে। ভোটাভুটি হয়। সেখানেই কিন্তু এই তোমার অ্যামেন্ডমেন্টটা হয়। তো ৩ টে পয়েন্ট হলো। তো ৩ টে পয়েন্ট দেখো তারপর আমরা পরের পয়েন্টে আসছি। নেক্সট পয়েন্ট পড়বো, দেখো ৪ নম্বর কি বলছে? ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি ফিচার, বা কেউ বলতে পারে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস, একই ব্যাপার। তো দেখো প্রথমেই লেখা আছে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি, লেখা আছে কি ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি ফিচার বা বায়াস। আমি আগে না ফেডারেল সিস্টেম জিনিসটা কি এটা একটা বুঝিয়ে দিই। ফেডারেল সিস্টেম জিনিসটা কি এটা আগে আমি তোমাদের বুঝিয়ে দিই, তারপর বুঝতে সুবিধা হবে। দেখো ফেডারেল মানে কি জানো তো? ফেডারেল মানে হচ্ছে কমপ্লিট সেপারেশন অফ পাওয়ার। ঠিক আছে? আবার বলছি ফেডারেশন মানে কি কমপ্লিট সেপারেশন অফ পাওয়ার। ঠিক আছে তো? বলছে স্টেট গভর্নমেন্টের কাছে ব্যক্তিগত ক্ষমতা থাকে, আবার তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও ব্যক্তিগত ক্ষমতা থাকে। অর্থাৎ কেউ কারোর ক্ষমতা, ঠিক আছে, কেউ কারোর ক্ষমতা ওপর হস্তক্ষেপ করতে পারে না। তাহলে আমি আবার বলছি যে ফেডারেল জিনিসটা কি? ফেডারেল হচ্ছে কমপ্লিট সেপারেশন অফ পাওয়ার। স্টেট গভর্নমেন্টের কাছে ব্যক্তিগত পাওয়ার থাকে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও ব্যক্তিগত পাওয়ার থাকে। কেউ কারোর পাওয়ারের উপর হস্তক্ষেপ করতে পারে না। আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন, ঠিক আছে, আমাদের ভারতবর্ষে যে কনস্টিটিউশন আছে সেখানে ভারতকে একটা ফেডারেশন দিয়েছে এবং তার সাথে একটা স্ট্রং সেন্টারও দিয়েছে। তার সাথে একটা স্ট্রং সেন্টারও দিয়েছে। ঠিক আছে? আমাদের যে কনস্টিটিউশন তৈরি হয়েছিল না, ওখানে তুমি কনস্টিটিউশন যদি ভালো করে পড়ো দেখতে পারো ওখানে ফেডারেশনের কোনো উল্লেখ নেই। ওখানে একটা কথা বলা হয়েছে যে ইন্ডিয়াকে বলা হয় কি ইউনিয়ন অফ স্টেট। ইন্ডিয়াকে কি বলা হয়? ইউনিয়ন অফ স্টেট। আবার বলছি ইন্ডিয়াকে বলা হয় ইউনিয়ন অফ স্টেট। দেখো ফেডারেশন সম্পর্কে আমি একটু বলে দিই, আর একটু বলে দিই ফেডারেশন জিনিসটা কি। দেখো ফেডারেশন মানে কোনো একটা এগ্রিমেন্ট। ঠিক আছে? একটা এগ্রিমেন্ট শেষ হয়ে গেল, তুমি ওখান থেকে তুমি বেরিয়ে চলে যেতে পারো। তোমার ভালো লাগলো না, তুমি সেখান থেকে ফেডারেশন থেকে বেরিয়ে যেতে পারো। কিন্তু ইউনিয়ন জিনিসটা কি? ইউনিয়ন থেকে কখনো বেরিয়ে যাওয়া যায় না। ফেডারেশন থেকে তুমি বেরিয়ে যেতে পারো, কন্ট্রাক্ট শেষ তুমি বেরিয়ে যেতে পারো ফেডারেশন থেকে, কিন্তু ইউনিয়ন থেকে কখনো বেরিয়ে যাওয়া যায় না। বলছে কি ভারতের কনস্টিটিউশনটা কি? ভারতের কনস্টিটিউশন হচ্ছে ডুয়াল পলিটি। ঠিক আছে? অর্থাৎ ভারতের কনস্টিটিউশন সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে পাওয়ার ডিভাইড করে দিয়েছে। ভারতীয় সংবিধানটা কি করেছে বলো তো? এটা ডুয়াল পলিটি, এবং ভারতীয় সংবিধানে সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে তোমার পাওয়ারটা, ঠিক আছে, পাওয়ারটা ডিভিশন করে দিয়েছে। বাট সেন্ট্রালের যে পাওয়ারটা থাকে না স্টেট গভর্নমেন্টের চেয়ে একটু বেশি থাকে। সেন্ট্রালের পাওয়ারটা স্টেট গভর্নমেন্টের বেশি থাকে। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট যে সমস্ত তোমার সুবিধাগুলো ভোগ করে তার থেকে বেশি সুবিধা ভোগ করে সেন্ট্রাল গভর্নমেন্ট।
কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে তো? বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের কাজকর্ম দেখাশোনা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট মানে আমাদের যে কেন্দ্রীয় সরকার এক একটা স্টেট, কারণ আমাদের ভারতবর্ষে প্রচুর স্টেট আছে, এই প্রতিটা স্টেটের কাজকর্ম দেখার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট করে একটা করে গভর্নর নিয়োগ করে। কি করে? গভর্নর, যাকে আমরা বাংলায় বলি রাজ্যপাল। যেমন এখন প্রশ্ন উঠতে পারে, আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপালের নাম কি? ঠিক আছে তো? সিভি আনন্দ বোস। কি বললাম? সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস। আচ্ছা, তারপর দেখো না, আমরা যে ওয়েস্ট বেঙ্গলে থাকি বারবার করে বলছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলছে নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলটাকে একটা আলাদা একটা রাজ্য ঘোষণা করবে। ঠিক আছে তো? এটা কে করতে পারে জানো? আমাদের যে ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষে যে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু কখনো করতে পারে, ওয়েস্ট বেঙ্গলের হাতে এই পাওয়ারই নেই। ওয়েস্ট বেঙ্গলের হাতে এই পাওয়ারই নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার যদি চায়, কেন্দ্রীয় সরকার যদি চায় তাহলে কোনো রাজ্যকে ভেঙে নতুন রাজ্য তৈরি করতে পারে। এটা কার হাতে পাওয়ার আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে পাওয়ার আছে, স্টেটের হাতে এই পাওয়ারটা নেই। যেমন তোমরা নিশ্চয়ই জানো বিহারটাকে ভেঙে ঝাড়খণ্ড হয়েছে, অন্ধ্রকে ভেঙে তেলেঙ্গানা হয়েছে। ঠিক আছে তো? তারপর এমার্জেন্সি, দেশে যখন কোনো এমার্জেন্সি লাগতে পারে, ঠিক আছে, বিপদ অবস্থা আসতে পারে, এমার্জেন্সি সিচুয়েশন আসতে পারে, তখন সেন্ট্রাল বেশি পাওয়ার ভোগ করবে স্টেটের তুলনায়। সেন্ট্রাল বেশি পাওয়ার ভোগ করবে স্টেটের তুলনায়। তো দেখো এখানে কি সব লেখা আছে, একটু দেখো, পড়লেই বুঝতে পারবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি যে আমাদের দেশটা এখানে এবার নিশ্চয়ই তাহলে ফেডারেলটা বুঝতে পারলে, আমাদের বলছে ফেডারেল সিস্টেম উইথ ইউনিয়ন টেরিটরি। অর্থাৎ আমাদের দেশের যে কনস্টিটিউশন, এটা পুরোপুরি ফেডারেল নয়, এটাকে বলা হয় কোয়াসি ফেডারেল। স্যার কোয়াসি মানে কি? কোয়াসি মানে আধা, কোয়াসি মানে আধা। ঠিক আছে? অর্থাৎ আমাদের দেশের কনস্টিটিউশন হচ্ছে কোয়াসি ফেডারেল। অর্থাৎ আমাদের কনস্টিটিউশনে ফেডারেল ফিচারও আছে, আবার তোমার ইউনিয়ন ফিচারও আছে। অর্থাৎ দুটো জিনিসের মিক্সার, ইউনিয়ন আর ফেডারেলের মিক্সারই হচ্ছে আমাদের দেশের কনস্টিটিউশন। ঠিক আছে? দেখো এখানে পড়ো কি লিখেছে। অ্যাকর্ডিং টু কেসি হোয়ার। এই কেসি হোয়ারটা কি ছিল? অস্ট্রেলিয়ান একাডেমিক, ঠিক আছে, একাডেমিক ফাদার অফ ফেডারেল থিওরি, যে কিনা ফেডারেল থিওরির ফাদার। ঠিক আছে তো? কি বলেছে সে? যে ভারতের কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন সম্পর্কে সে কি বলেছে? বলছে ফেডারেল ইন ফর্ম, ঠিক আছে, বাট ইউনিটারি ইন স্পিরিট, কোয়াসি ফেডারেল। ঠিক আছে? এটা কে বলছে? অ্যাকর্ডিং টু কেসি হোয়ার। এবার ফেডারেশনের কিছু কিছু ফিচার আছে, কি লেখা আছে? দুটো গভর্নমেন্ট থাকবে, সেন্ট্রাল আর স্টেট। ডিভিশন অফ পাওয়ার, পাওয়ারটা ডিভিশন হবে। রিটেন কনস্টিটিউশন হবে। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ঠিক আছে, জুডিশিয়ারিটা হবে ইন্ডিপেন্ডেন্ট, নিরপেক্ষ থাকবে, বিচার ব্যবস্থা নিরপেক্ষ হবে। এই কারোর বায়াস হবে না, কারোর পক্ষে কাজ করবে না। ঠিক আছে তো? ফিচার অফ ইউনিটারি, বলছে স্ট্রং সেন্টার থাকবে একটা, সিঙ্গেল সিটিজেনশিপ থাকবে, ফ্লেক্সিবিলিটি অফ কনস্টিটিউশন হবে। ঠিক আছে? এবার এই প্রসঙ্গে আম্বেদকর স্যার, আম্বেদকর কি বলেছিল? অ্যাকর্ডিং টু ডক্টর বি আর আম্বেদকর, বলছে আওয়ার কনস্টিটিউশন ইফ দ্যাট মাচ ফেডারেল অ্যাজ মাচ অ্যাজ ইট এস্টাবলিশড ডুয়াল পলিটি। আমাদের স্যার ডক্টর আম্বেদকর কি বলেছিল? ভারতের সংবিধান ওই ভারতের কনস্টিটিউশন অতটাই ফেডারেল যতটা ডুয়াল পলিটিকে এস্টাবলিশ করতে পারে। এটাই লেখা আছে, দেখো ভালো করে পড়ো। আওয়ার কনস্টিটিউশন দ্যাট মাচ ফেডারেল মাচ অ্যাজ ইট এস্টাবলিশ ডুয়াল পলিটি। Dr. Ambedkar considered our constitution both unitary as well as federal according to the requirement of time and circumstances. এবার এ প্রসঙ্গে একটা কেস উঠেছিল সুপ্রিম কোর্টে, কুলদীপ নায়ার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। আওয়ার কনস্টিটিউশন দ্য ইন্ডিয়ান মডেল ইজ ব্রডলি বেসড অন ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট বাট উইথ আ টিল্ট টুয়ার্ডস দ্য সেন্ট্রাল। আমাদের দেশের গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্ট, কিন্তু সেন্ট্রালের দিকে একটু ঝোঁক আছে। তো তোমাদের ৪ নম্বর পয়েন্ট আমি খুব ডিটেইলসে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছো। ফেডারেল, ইউনিটারি আমি খুব ডিটেইলসে সমস্ত বেসিক এক্সাম্পল গুলো তুলে ধরলাম। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। ঠিক আছে? নেক্সট ৫ নম্বর পয়েন্টে চলে আসি। কি বলছে? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ঠিক আছে তো? তাহলে আগে একটু কনসেপ্টটা বলে দিই, তারপর আমি কি লেখা আছে সেটা পড়বো। ভারতবর্ষ যে শাসন ব্যবস্থা আছে না, রুলিং ভারতবর্ষের শাসন ব্যবস্থার ৩ টে সেকশন রয়েছে। স্যার কি, কি? একটা হচ্ছে লেজিসলেটিভ, একটা হচ্ছে এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। ঠিক আছে স্যার? লেজিসলেটিভ তোমরা এমপি, এমএলএ এর নাম শুনেছো? এই তো এটা ২০২৪ সাল চলছে, আর এটা তো ধরো ভিডিও যখন করছি মার্চ মাসে, তোমরা জানো এপ্রিল মাস থেকে আমাদের পুরো সারা ভারতবর্ষে ভোট হবে। এটা কিসের ভোট হবে জানো তো? লোকসভা ভোট হবে, লোকসভা ভোট। লোকসভা ভোটে যারা জেতে তারা তো এমপি হয়, সংসদে যায়, তাই না?
এমপি। ঠিক আছে? লেজিসলেটিভের মধ্যে কার পড়ে? এমপি, এমএলএ। এমপির ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। আর এমএলএ এর ফুল ফর্ম যারা বিধানসভার ভোটে জেতে তাদেরকে বলে এমএলএ। অর্থাৎ একেকটা রাজ্যে যখন ভোট হয় এবং তারা যাদের জেতে তাদেরকে এমএলএ বলে। মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে তো? এরপরে পরে আসলাম, এরপরে চলে আসলো এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ মানে আমলা পড়ে। আমলা মানে আইএএস অফিসার, আইপিএস অফিসার এইগুলো এক্সিকিউটিভের মধ্যে পড়ে। আর জুডিশিয়ারির মধ্যে পড়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যারা থাকে এরা পড়ে হচ্ছে তোমার আ জুডিশিয়ারির মধ্যে। ঠিক আছে তো? লেজিসলেটিভরা কি করে? ল বানাবে আর এক্সিকিউটিভ কি করবে? সেই ল গুলোকে ইমপ্লিমেন্ট করবে। তাহলে ল বানাবে কারা? লেজিসলেটিভ। এইগুলোকে ইমপ্লিমেন্ট করবে কারা? এক্সিকিউটিভ। আমাদের ভারতবর্ষে না একজন নমিনাল হেড রয়েছে। স্যার নমিনাল হেড জানো নমিনাল হেড জিনিসটা কি? আরে তোমরা কি জানো নমিনাল হেড কি? নমিনাল হেড মানে কি বলতো? নামেই নমিনাল হেড। আরে আমাদের দেশের যে প্রেসিডেন্ট বলতে পারবে? আমাদের দেশের প্রেসিডেন্টের নাম কি? বলতে পারবে কেউ? তোমরা নিশ্চয়ই জানো আমাদের দেশের প্রেসিডেন্টের নাম কি? দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু, ম্যাডাম দ্রৌপদী মুর্মু। ঠিক আছে তো? আমাদের দেশের প্রেসিডেন্ট। আমাদের দেশের যে প্রেসিডেন্ট না সে হচ্ছে নমিনাল হেড। ওর নামেই। ওর কোনো ডিসিশন খুব একটা মানে আমাদের দেশের প্রেসিডেন্ট আমাদের যে দেশের যে পরিকাঠামো, শাসন ব্যবস্থার পরিকাঠামো সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টের সেরকম কোনো রোল থাকে না। হ্যাঁ, উনি হয়তো হাই পোস্টে আছে কিন্তু উনার অতটা রোল থাকে না। যে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে যে কোনো কিছু তোমার আইন পাস করার ব্যাপারে, ঠিক আছে? প্রেসিডেন্টের কথা শোনা হয়। ঠিকই তো। কিন্তু লাস্ট কথা বলে হচ্ছে যে পার্লামেন্ট, ক্যাবিনেটে যারা সমস্ত মিনিস্টার থাকে তাদের কথাটাই মেইন। ঠিক আছে তো? অর্থাৎ আ নমিনাল হেড তো নামেই রয়েছে। কিন্তু মেইন পাওয়ার কার কাছে থাকে জানো? কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টার মানে ক্যাবিনেট মিনিস্টার। ঠিক আছে? প্রধানমন্ত্রী এদের হাতে থাকে। এদের হাতে থাকে। আর আমাদের পার্লামেন্টের দুটো 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 ঘর নেই জানো? আমাদের পার্লামেন্টে দুটো হাউস আছে। একটা আপার হাউস, একটা লোয়ার হাউস। আপার হাউস মানে হচ্ছে তোমার রাজ্যসভা আর হচ্ছে লোয়ার হাউস মানে হচ্ছে লোকসভা। ঠিক আছে? আর এদের সাইড তো তোমরা জানো নিশ্চয়ই আ লোকসভার ভোট কারা দেয়? লোকসভার ভোট যেমন আমি, তুমি, তোমরা যারা দেখছো তোমরা দেবে ভোট। লোকসভা ভোট সাধারণ মানুষ দেয়, জনগণ দেয়। কিন্তু রাজ্যসভার ভোট কিন্তু পাবলিক দেয় না। রাজ্যসভার ভোট কিন্তু পাবলিক দেয় না। ঠিক আছে তো? তাহলে এবার দেখো যে লোকসভার ভোটটা এর টেনার পিরিয়ড মানে কত বছর স্থায়িত্ব থাকে? ৫ বছর। ৫ বছর পর এই ভোটটা ভেঙে যায়। আবার নতুন করে দেশে ভোট হয়। কিন্তু ৫ বছরের আগেও কিন্তু ভোট ভাঙতে পারে। ৫ বছর আগেও কিন্তু ভোট ভাঙতে পারে। এটা মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পারলে? পার্লামেন্ট ৫ বছর আগেও কিন্তু তোমার ভেঙে যেতে পারে। ধরো সাপোজ আ ধরো অনেক সময় না দেখি আমাদের দেশে যে সরকার তৈরি হয় না? জোট মিলে, জোট মিলে সরকার তৈরি করে। যেমন ধরো আ আ দেখো তোমরা নিশ্চয়ই নাম শুনেছ আগে একসময় আমাদের দেশে এই ইউপিএ গভর্নমেন্ট ছিল যেটা তোমরা ইউপিএ গভর্নমেন্ট ছিল। এই ইউপিএ গভর্নমেন্ট বলে কংগ্রেস এবং তার সঙ্গে বেশ কিছু অ্যালায়েন্স ছিল। তারপর একসময় এনডিএ গভর্নমেন্ট ছিল। ঠিক আছে তো? এই এনডিএ গভর্নমেন্ট মানে বিজেপি এবং তাদের সঙ্গে বেশ কিছু টিম অ্যালায়েন্স আছে। যেমন এবছরও তোমরা শুনছ নিশ্চয়ই আ আ তোমার কি বলবো? ইন্ডিয়া জোট হবে। তার মানে এটা কি? এখানে কংগ্রেস আর আরো বিভিন্ন দলে যে আঞ্চলিক দলগুলো আছে সবগুলা মিলিয়ে একটা তোমার জোট তৈরি করছে। ঠিক আছে? তো এগুলো একটা অ্যালায়েন্স। তো সাপোজ ধরো এরা যখন ধরো কোনো এক সময় আমি তোমাকে বলছি আমার এক্সাক্টলি মনে পড়ছে যত হ্যাঁ 1998 এ না একটা এনডিএ জোট হয়েছিল। তারা ক্ষমতায় এসেছিল। কিন্তু ১ বছরের মধ্যেই জোটটা মানে অ্যালায়েন্সটা ভেঙে গেছিল। অ্যালায়েন্স ভেঙে গেছিল। ১ বছরের মধ্যে 98 এ ভোট হয়েছিল। লোকসভা ভোট 98 এ হয়েছিল। ঠিক তারপরের ভোট আবার 99 এ হয়েছিল। বোঝার চেষ্টা করো। 98 এ লোকসভা ভোট হয়েছিল। আবার তারপরের ভোট 99 এ মানে একটা লোকসভার মেয়াদ তো ৫ বছর থাকে। ১ বছরের মধ্যে ভোট ভেঙে গেছে। কারণ ওরা চালাতে পারছিল না। ঠিক আছে তো? কারণ মেজরিটি ছিল না তো। চালাতে পারছিল না। তো ভোট হয়েছিল। তার মানে কি বুঝতে পারলে? লোকসভা না ৫ বছর কবেও ভেঙে যেতে পারে। ভোটে যদি কনফিডেন্স না থাকে তাহলে ভেঙেই যাবে ভোট। এবার দেখো কি বলছে। মানে আমি তোমাকে ব্যাপারটা করলে বোঝালাম পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট জিনিসটা কি। বলছে দ্যা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ অপ্টেড ফর ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। মানে আমাদের দেশের যে কনস্টিটিউশন আছে না? আমাদের দেশে যে কনস্টিটিউশন আছে সেটা অপ্ট করেছে কোনটা? ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। মানে ব্রিটিশের যে গভর্নমেন্ট সিস্টেম ব্রিটিশের পার্লামেন্টের যে গভর্নমেন্ট সিস্টেম যেভাবে চলে সেটাকে অপ্ট করেছে। তো দিস সিস্টেম ইস বেসড অন দ্য প্রিন্সিপাল অফ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বিটুইন লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ অর্গান। কিছুক্ষণ আগেই বললাম লেজিসলেটিভ আর হচ্ছে তোমার এক্সিকিউটিভ এদের মধ্যে কোঅপারেশন আর কোঅর্ডিনেশন হয় এই সিস্টেমটা। দ্য পার্লামেন্টারি সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ এই পার্লামেন্টারি সিস্টেমের আরেকটা নাম কি জানো তো? ওয়েস্ট মিনস্টার মডেল অফ গভর্নমেন্ট। এরই আরেকটা নাম রেসপন্সিবল গভর্নমেন্ট। এরই আরেকটা নাম ক্যাবিনেট গভর্নমেন্ট। ঠিক আছে তো? আচ্ছা। সাম ইম্পোর্টেন্ট ফিচার্স অফ সাচ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া আর প্রেজেন্স অফ নমিনাল অ্যান্ড রিয়াল এক্সিকিউটিভ তো বললাম। নমিনাল মানে হচ্ছে প্রেসিডেন্ট আর রিয়াল এক্সিকিউটিভ মানে আমাদের দেশের প্রাইম মিনিস্টার। ঠিক আছে? মেজরিটি পার্টি রুল, রিজলিউশন লোয়ার হাউস বলে দিচ্ছে। এগুলো সব বলেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট জিনিসটাকে আমি খুব দেখো বোঝার চেষ্টা করো কিন্তু খুব ডিটেইলস এ ধরে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে তো?
এবার 6 নম্বর পয়েন্টে পড়বো কি? ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ঠিক আছে? এবার পড়বো কি? ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ঠিক আছে? তো চলো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিটা পড়ে নিচ্ছি আমরা। দেখো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিটা কি? আমাদের যে ভারতবর্ষের সংবিধান আছে না সেটা কি প্রোভাইড করে? ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি মানে নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকবে। অর্থাৎ আ কোনো বায়াস থাকবে না। জুডিশিয়ারিতে কোনো বায়াস মানে এর ফরে ওর ফরে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে তো? আমি যেটা বলতে চাইছিলাম যে জুডিশিয়ারি হ্যাজ বিন মেড ইন্ডিপেন্ডেন্ট মানে জুডিশিয়ারিটা কি হবে? ইন্ডিপেন্ডেন্ট হবে এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ। ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ আ আ লেজিসলেটিভ। এক্সিকিউটিভ অ্যাজ ওয়েল অ্যাজ লেজিসলেটিভ। আচ্ছা ধরো কোনো একটা কেস হলো, কেস নিয়ে না তুমি ধরো আমাদের দেশে না ৩ রকমের কোর্ট আছে। তোমরা নিশ্চয়ই জানো ডিস্ট্রিক্ট লেভেলে একটা কোর্ট আছে। ডিস্ট্রিক্ট লেভেলে তুমি কোর্টে গেলে। ডিস্ট্রিক্ট লেভেলে কোনো কোর্টে গেলে তোমার ধরো তুমি যখন কোনো একটা কেস নিয়ে গেলে, সেই কেসে রায়ে যে রায়টা বেরোলো না, সেই রায়ে যদি তুমি সন্তুষ্ট না হও তাহলে তুমি তুমি হাইকোর্টে যাবে। সেই হাইকোর্টটা কি? প্রতিটা স্টেটের না একটা হাইকোর্ট থাকে। প্রতিটা স্টেটের একটা হাইকোর্ট থাকে। এবার হাইকোর্ট ডিসিশন দিল। হাইকোর্ট ডিসিশনে যদি তুমি সন্তুষ্ট না হও তাহলে তুমি সুপ্রিম কোর্টে যাবে। আরেকটা কথা মাথায় রাখবে, দেশের যে হায়ার কোর্ট যে রায়টা দেবে, হায়ার কোর্ট যে রায়টা দেবে সমস্ত মানে লোয়ার কোর্টগুলো না সেই রায়গুলোকে সবসময় মানবে, মানতে বাধ্য থাকবে। তো এই সমস্ত জিনিসই বলেছে তোমাকে। আরেকটা কথা বলে দিই, বলছে যে বলছে লেজিসলেটিভ আমি কিছুক্ষণ আগে বলছিলাম লেজিসলেটিভ যে ওরা যে লটা তৈরি করে, লেজিসলেটিভ এপিএমএল ওরা যে লটা তৈরি করে, সেই লটা যদি আনকনস্টিটিউশনাল হয় তাহলে কোর্ট কিন্তু ওটাকে বাতিল করতে পারে। এটা কোর্টের হাতে সেই পাওয়ারটা আছে। আরেকটা কথা আ যেটা বলছিলাম মানে আমাদের দেশে যত সমস্ত সিটিজেন আছে তাদের যত ফান্ডামেন্টাল রাইট আছে, লিবার্টি আছে। ফান্ডামেন্টাল রাইট মানে জানিস তো? মৌলিক অধিকার, লিবার্টি মানে স্বাধীনতা। এদের গার্ডিয়ান হিসেবে কাজ করে কোর্ট। কোর্ট কিন্তু এদের গার্ডিয়ান হিসেবে কাজ করে। আচ্ছা জাজকে অ্যাপয়েন্ট করা হয় মানে আমাদের দেশে যে সমস্ত যে হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক এখানে যে সমস্ত জাজ হয় না এদেরকে যে অ্যাপয়েন্ট করা হয় এদের কোয়ালিফিকেশনের বেসিসে। এদের কোয়ালিফিকেশনের বেসিসে এদেরকে অ্যাপয়েন্ট করা হয়। তাই ইট ক্যান নট বি রিমুভড ইজিলি। এদেরকে খুব সহজে কিন্তু রিমুভ করা যায় না। ঠিক আছে? তো দেখো কি বলছে ইন্ডিভিজুয়াল জুডিশিয়ারি সুপ্রিম কোর্ট ইজ দ্য টপ অফ দ্য ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম ইন দ্য কান্ট্রি। ঠিক আছে? আমাদের যে সুপ্রিম কোর্ট যে আছে না টপ সিস্টেম টপে আছে। ঠিক আছে? টপে আছে মানে বিচার ব্যবস্থার টপে আছে সুপ্রিম কোর্ট। তোমার দেশে যখন কোনো কিছু রায়ে সমস্যা হলে তোমরা আমরা কোথায় যেতে পারি? সবার লাস্ট যেতে পারি যেখানে? সেটা সুপ্রিম কোর্ট। তোমরা দেখতেই পাচ্ছ যে এখন খবর পড়লেই দেখতে পাচ্ছি বারবার সুপ্রিম কোর্টের কথা বলছে। ঠিক আছে তো? সুপ্রিম কোর্টে যেতে পারো। যেকোনো কেস নিয়ে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো। তোমার নিচের কোর্টগুলোতে যদি তুমি রায়ে যদি সন্তুষ্ট না হও তাহলে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো। It is the highest interpreter court of the constitution. Highest. Below it, there used to be the high court at the state level. নেক্সট পয়েন্ট কি বলছে? ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট মানে হচ্ছে মৌলিক অধিকার। ফান্ডামেন্টাল রাইট মানে কি বললাম? মৌলিক অধিকার। আমাদের ভারতবর্ষের যে কনস্টিটিউশন আছে না, ভারতের যে সংবিধান, ঠিক আছে? আমাদের ভারতের যে সংবিধান আছে, তো ভারতের প্রতিটা জনগণকে, প্রতিটা পার্সনকে, ঠিক আছে? কিছু না মৌলিক অধিকার দিয়েছে মানে ফান্ডামেন্টাল রাইট দিয়েছে। ঠিক আছে? যখন আমাদের দেশে কনস্টিটিউশন তৈরি ভারতে যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল, তখন না আমাদের ৭ খানা ফান্ডামেন্টাল রাইট ছিল। ঠিক আছে? আমাদের ৭ খানা মৌলিক অধিকার ছিল। বাট কিন্তু ১৯৭৮ সালে ৪৪ নম্বর আর্টিকেলে বা ৪৪ নম্বর অ্যামেন্ডমেন্টে বলতে পারো। ৪৪ নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ঠিক আছে? ৭ নম্বর ফান্ডামেন্টাল রাইটটা তুলে দেওয়া হয়েছে। ৭ নম্বর ফান্ডামেন্টাল রাইটটা তুলে দেওয়া হয়েছে। আমি আবার বলছি, আমাদের দেশে যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন না টোটাল ৭ ফান্ডামেন্টাল রাইট ছিল। এবার ১৯৭৮ সালে ৪৪ নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ৭ নম্বর আ তোমার ফান্ডামেন্টাল রাইটটা তুলে দেওয়া হয়েছে। তাই এখন তুমি ৬ টা ফান্ডামেন্টাল রাইটই পাবে। এবার প্রশ্ন উঠতে পারে যে ফান্ডামেন্টাল রাইটের আইডিয়া আমরা কোথা থেকে বড় করেছি? অর্থাৎ কোথা থেকে আমরা কালেক্ট করেছি? আমেরিকান কনস্টিটিউশন থেকে। আমেরিকান কনস্টিটিউশন থেকে। যখন তোমার কোনো ফান্ডামেন্টাল রাইট ক্ষুণ্ণ হবে, মনে করো তুমি একজন ভারতের জনগণ, ঠিক আছে? ভারতের নাগরিক, ভারতের সিটিজেন। তোমার তোমার যদি ফান্ডামেন্টাল রাইট ক্ষুণ্ণ হয় বা খর্ব হয় তাহলে তুমি তখন কার কাছে যাবে? তুমি কোর্টে যাবে।
ঠিক আছে? তুমি কোর্টে যাবে। তুমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারো। ঠিক আছে? সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারো। সাহায্যের জন্য সাহায্য করা বা ফান্ডামেন্টাল রাইট ক্ষুণ্ণ হয়ে যায়। তবে মাথায় রাখবে এমার্জেন্সির সময় কিন্তু তোমার যে ফান্ডামেন্টাল রাইট আছে সেইগুলো খর্ব করে দেওয়া হতে পারে। ঠিক আছে? এমার্জেন্সির সময়। আর ফান্ডামেন্টাল রাইট গুলিকে খুব সহজেই আমাদের এখন প্রশ্ন উঠতে পারে, স্যার আমাদের যে ফান্ডামেন্টাল রাইট তৈরি হয়ে আছে ওটা কি অ্যামেন্ড করা যায়? খুব সহজে কিন্তু অ্যামেন্ড করা যায় না। খুব সহজে কিন্তু পরিবর্তন করা যায় না। এর জন্য কি লাগবে? টু থার্ড মেজরিটি লাগে। টু থার্ড মেজরিটি লাগে বোথ হাউস, আপার হাউস, লোয়ার হাউস। টু থার্ড মেজরিটি লাগে। এবার প্রশ্ন উঠতে পারে যে আমাদের দেশে ফান্ডামেন্টাল রাইট গুলো আছে এটা কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারা? আমাদের দেশে যে ফান্ডামেন্টাল রাইট আছে সেটা কত নম্বর পার্টে কনস্টিটিউশনে? এই যে দেখো, পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের 3 নম্বর পার্টে লেখা আছে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে। এবং কত আর্টিকেলে? আর্টিকেল 14 থেকে 35 এর মধ্যে লেখা আছে। কি বললাম? আর্টিকেল 14 থেকে 35 এর মধ্যে লেখা আছে। এখন প্রশ্ন উঠতে পারে, স্যার আমাদের আমাদের যে ফান্ডামেন্টাল রাইট এগুলো বলুন না। লেখা নেই তো, আমি লিখে দিচ্ছি দেখো ফান্ডামেন্টাল রাইট গুলো কি কি আছে। 1 নম্বর হচ্ছে, এই সেকশন দিয়ে আর্টিকেল নাম্বার দিয়ে লিখে দেবো, রাইট টু ইকুয়ালিটি। এটা আর্টিকেল নাম্বার 14 থেকে 18। 2 নম্বর, এর মানে হচ্ছে রাইট টু ইকুয়ালিটি মানে সাম্যের অধিকার। ঠিক আছে? তারপর পড়ছি রাইট টু ফ্রিডম। এটা কত নম্বর আর্টিকেল লেখা আছে? 19 থেকে 22। তো এটা হচ্ছে তোমার স্বাধীনতার অধিকার। 3 নম্বর, রাইট এগেইনস্ট এক্সপ্লয়েশন। দেখো, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। এটা হচ্ছে 23 নম্বর আর্টিকেল থেকে 24 নম্বর আর্টিকেলে লেখা আছে। ঠিক আছে? এই রাইট কিসের অধিকার? নির্যাতিত হওয়ার অধিকার। ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট। কি বলছে? রাইট টু, দেখো, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। ফ্রিডম অফ রিলিজিয়ন। এটা কত নম্বর আর্টিকেল? এটা হচ্ছে তোমার 25 থেকে 28। এটার মানে কি? রিলিজিয়ন মানে তোমার ধর্ম, আর ফ্রিডম মানে তো স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার অধিকার। 5 নম্বর, 6টা অধিকার আছে। 5 নম্বর পড়ছি, কালচারাল অ্যান্ড এডুকেশন রাইট। কালচারাল অ্যান্ড এডুকেশন রাইট। এর আর্টিকেল নাম্বার হচ্ছে তোমার 29 থেকে 30। ঠিক আছে? তারপর ধরো এরপরে ছিল আর্টিকেল নাম্বার 31, এটাকে তুলে দিয়েছে, বললাম না তুলে দিয়েছে একটা। ওটা ছিল হচ্ছে সম্পত্তির অধিকার। ঠিক আছে তো? ওটা তুলে দিয়েছে। লাস্ট 6 নম্বর রাইটটা কি আছে? রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি। ঠিক আছে? এটা কত ছিল? 32 নম্বর আর্টিকেল। একটা সাংবিধানিক প্রতিবিধান। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা? এটাই ছিল, এটাই লেখা আছে দেখো। তো দেখো কি লেখা আছে, ফান্ডামেন্টাল রাইট বলছে পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের পার্ট 3 তে গ্যারান্টিড দিয়েছে 6 ফান্ডামেন্টাল রাইট of all to all citizen for promoting the idea of political democracy। মানে আমাদের দেশে যত সিটিজেন আছে না, তাদের ফান্ডামেন্টাল রাইট কটা আছে? 6টা আছে। ঠিক আছে? দে আর জাস্টিসিয়েবল ইন নেচার। দিস রাইট আর নট অ্যাবসলিউট। এই রাইটগুলো কিন্তু অ্যাবসলিউট নয়। অ্যান্ড আর সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন। ঠিক আছে তো? তো বোঝা গেল 7টা পয়েন্ট বললাম, এখনো 8টা পয়েন্ট বাকি আছে। এবার আমরা পড়বো নম্বর পয়েন্ট, সেটা কি? ডিপিএসপি। কি বললাম? ডিপিএসপি। এবার দেখো ডিপিএসপি এর ফুল ফর্ম কি? ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। সরি, ডাইরেক্টিভ। ডাইরেক্ট বলে দিয়েছি, হবে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি।
তো দেখো, ডাইরেক্টিভ মানে কি? বাংলা মানে তোমরা বুঝতেই পারছো। ডাইরেক্টিভ মানে হচ্ছে নির্দেশমূলক, ডিরেকশন দেবে যেটা, ঠিক আছে তো? প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল মানে তোমরা সবাই জানো নীতি, ঠিক আছে? স্টেট মানে রাজ্য, আর হচ্ছে পলিসি মানে নীতি। তো দেখো, এটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা কি বলছে? আমরা জানি একটা কান্ট্রি বা একটা স্টেট চালাতে গেলে কি লাগে? একটা কান্ট্রি বা একটা দেশ চালাতে গেলে কি লাগে? তোমার ডাইরেক্টিভ প্রিন্সিপাল লাগে, বা যেটাকে বলা হয় নির্দেশমূলক নীতি লাগে। এবার প্রশ্ন হলো, এই ডাইরেকশনটা দেবে কে? ঠিক আছে? এই ডাইরেকশনটা দেবে হচ্ছে আমাদের কনস্টিটিউশন। তাহলে বোঝা গেল ডিপিএসপি জিনিসটা কি? দেখো, একটা কান্ট্রি বা একটা স্টেট চালাতে গেলে কি লাগে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল লাগে। আর এই ডাইরেকশনটা দেবে কে? ডাইরেকশনটা দেবে আমাদের কনস্টিটিউশন। প্রশ্ন ওঠে যে এই ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কি লেখা আছে? আর লেখা থাকলে কত নম্বর, কত নম্বরে লেখা আছে? হ্যাঁ, এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন লেখা আছে, ভারতীয় সংবিধানে লেখা আছে। পার্ট 4 এ লেখা আছে। তোমরা যদি দেখো ভারতীয় কনস্টিটিউশন পুরো ভালো করে ফলো করো, যদি ভালো করে পড়ো, দেখবে পার্ট 4 এ এটা পেয়ে যাবে। পার্ট 4 এ পেয়ে যাবে, এবং আর্টিকেল 36 থেকে 51 এর মধ্যে তোমরা পেয়ে যাবে। এবার যেটা আমি আগেই বলছিলাম, এই ডিরেকশন বা ইনস্ট্রাকশন, এই ডিরেকশন বা ইনস্ট্রাকশনটা দিচ্ছে কে বা দেবেটা কে? ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনই ডিরেকশন বা ইনস্ট্রাকশনটা দেবে। ঠিক আছে? প্রশ্ন হলো কাকে দেবে? ভাই সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টকে দেবে। হয় সেন্ট্রাল গভর্নমেন্ট নাই স্টেট গভর্নমেন্টকে দেবে। ঠিক আছে তো? আর এটা মাথায় রাখবে, ঠিক আছে? এটা মাথায় রেখে যে যখন দেশে যখন দেশের নাগরিকদের জন্য, বা বলতে পারো দেশের সিটিজেনদের জন্য, মানে তুমি যখন তোমার দেশের সিটিজেনদের জন্য বা নাগরিকদের জন্য পলিসি বা ল তৈরি করবে, তখন তোমাকে ডিপিএসপিটা মাথায় রাখতে হবে। ঠিক আছে তো? তাহলে বুঝতে হবে তোমাকে ডিরেকশন বা ইনস্ট্রাকশনটা কে দেবে? ইন্ডিয়ান কনস্টিটিউশন দেবে। কাকে দেবে? সেন্ট্রাল বা স্টেটকে দিতে পারে। ঠিক আছে? তবে তুমি ডিপিএসপি যখন তৈরি করবে তখন তোমাকে মাথায় রাখবে, অর্থাৎ তুমি যে পলিসি বা ল তৈরি করবে, ঠিক আছে? কেন আমরা এই কি বলবো, আমরা এই পলিসি বা ল যে তৈরি করি কাদের জন্য তৈরি করি? পলিসি বা ল তৈরি করি দেশের নাগরিকদের জন্য। কিন্তু আমাকে ডিপিএসপিটা মাথায় রেখে এগুলো তৈরি করতে হবে। আচ্ছা, এই যে ডিপিএসপির কনসেপ্টটা, এই ডিপিএসপির কনসেপ্টটা আমাদের ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আসা হয়েছে। কোথা থেকে এটা বড় করা হয়েছে? এটা আইরিশ কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে। আইরিশ কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে। আচ্ছা, এবার প্রশ্ন উঠতে পারে যে, অনেকে জিজ্ঞাসা করতে পারে, স্যার ডিপিএসপি কে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কেন রাখা হয়েছিল? এটা বলুন, কেন রাখা হয়েছিল? ডিপিএসপি কে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কেন রাখা হয়েছিল? দেখো, আমাদের দেশের যে জনগণ আছে, হ্যাঁ, এবার এদেরকে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক, সোশ্যাল মানে সামাজিক, আর ইকোনমিক মানে অর্থনৈতিক জাস্টিস, সোশ্যাল এবং ইকোনমিক জাস্টিস দেওয়ার জন্যই কিন্তু তোমার ডিপিএসপি কে ইন্ডিয়ান কনস্টিটিউশনে রাখা হয়েছিল। কাদের কাদের এই সোশ্যাল ইকোনমিক জাস্টিস কাদের দেওয়ার জন্য? দেশের জনগণকে। এর মেন উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান স্টেটকে ওয়েলফেয়ার স্টেটে পরিণত করা। ইন্ডিয়ান যে স্টেট আছে এটাকে ওয়েলফেয়ার স্টেটে, কথাগুলো মন দিয়ে শুনতে হবে, ভালো করে মাথায় রাখতে হবে, তাহলে তুমি লিখতে পারবে। ইন্ডিয়ান স্টেটকে ওয়েলফেয়ার স্টেটে পরিণত করা। আর এর মূল উদ্দেশ্য হচ্ছে, যেটা বললাম, দেশে যত রিসোর্স তৈরি হবে না, সমস্ত রিসোর্স কয়েকজন লোকের হাতে না গিয়ে সমস্ত দেশের যত জনগণ আছে সবাইকে যেন তুমি ডিস্ট্রিবিউট করতে পারো, বন্টন করতে পারো, সেদিকে তোমাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এমন না যে তুমি যত রিসোর্স তৈরি করলে যে সমাজের কিছু শ্রেণীর মানুষের কাছে গেল, এরকম করলে হবে না। সবার কাছে পৌঁছতে হবে। ঠিক আছে তো? এটা তোমাকে দেখতে হবে। আর ডিপিএসপি কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মতন জাস্টিসিয়েবল নয়। দেখো, ফান্ডামেন্টাল রাইট যেমন কি জাস্টিসিয়েবল, অর্থাৎ বলবৎযোগ্য, ভারতীয় সংবিধান বলে ফান্ডামেন্টাল রাইট অবশ্যই বলবৎযোগ্য করতে হবে, সবার জন্য এটা প্রযোজ্য। কিন্তু ডিপিএসপি কিন্তু জাস্টিসিয়েবল নয়, এটা কিন্তু বলবৎযোগ্য নয়, ফান্ডামেন্টাল রাইটের মতন কিন্তু বলবৎযোগ্য নয়। ঠিক আছে তো? কোনো স্টেট গভর্নমেন্ট যদি ডিপিএসপি অ্যাপ্লাই করতে ব্যর্থ হয়, ধরো কোনো স্টেট গভর্নমেন্ট, আমাদের ভারতবর্ষে তো প্রচুর স্টেট আছে, যারা স্টেট চালাচ্ছে অনেকে, সেই সমস্ত স্টেটের সিএম আছে। ঠিক আছে? কোনো স্টেট যদি ডিপিএসপিটা অ্যাপ্লাই করতে যদি ব্যর্থ হয়, ফেলিওর হয়ে যায়, তাহলে তুমি স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে কোর্টে কোনো কেস করতে পারবে না। ঠিক আছে? আজব রুল। তাহলে এরকম ডিপিএসপি তৈরি করার মানেই কি ছিল? ঠিক আছে তো? যাই হোক, এবার দেখো কি লেখা আছে নোটে। ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে, আমাদের স্যার ডক্টর বি আর আম্বেদকর সেড দ্যাট
ইট ইজ দ্য নোবেল ফিচার, মানে মেন ফিচার বলতে পারি, ইউনিক টাইপের ফিচার, ইউনিক টাইপের ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান একটা ইউনিক টাইপের ফিচার। দে আর কভার্ড ইন পার্ট 4, যেটা বলছিলাম ডিপিএসপি কোথায় আছে, পার্ট 4-এ আছে, পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন পার্ট 4-এ আছে, ঠিক আছে। ডাইরেক্ট প্রিন্সিপাল অ্যান্ড স্টেট পলিসি promote the ideal of social and economic democracy and helps to establish a welfare state in India। দেখো আমি কিছুক্ষণ আগে যেগুলো বোঝালাম সেটাই সুন্দর করে শর্টে লেখা আছে। নেক্সট পড়বো কি, ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটিটা পড়বো। ফান্ডামেন্টাল ডিউটি মানে কি, মৌলিক কর্তব্য। দেখো তুমি যদি কিছু অধিকার পেতে, কমন সেন্স খারাপ, তুমি যদি কিছু পেতে চাও ভাই, তুমি যদি কিছু পেতে চাও তুমি কিছু তো দিতে হবে, তুমি যদি কিছু পেতে চাও তুমি কিছু দিতে হবে। অর্থাৎ তুমি যদি কোনো কিছু অধিকার, তুমি কোনো রাইট পেতে চাও, তাহলে তোমার তো কিছু না কিছু ডিউটি পালন করতে হবে। তো এটাই বলেছে, তুমি যদি কোনো ফান্ডামেন্টাল রাইট পেতে চাও তাহলে তোমাকে কিছু ডিউটি থাকা উচিত, ঠিক আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছিল না, তখন ফান্ডামেন্টাল ডিউটির কথা বলাই ছিল না, ঠিক আছে। কিন্তু বর্তমানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে 11টা ফান্ডামেন্টাল ডিউটি আছে। কটা ফান্ডামেন্টাল ডিউটি আছে? 11টা, ঠিক আছে। 11টা ফান্ডামেন্টাল, আমরা পরে যখন ফান্ডামেন্টাল ডিউটি পড়বো না, দেখবে 11টা ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়, যেটা কিনা 51 বলা আছে, আর্টিকেল নাম্বার 51A ক্যাপিটাল এতে বলা আছে। সেটা আমরা যখন পড়বো, অবশ্যই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফান্ডামেন্টাল ডিউটি, তো এটা পরীক্ষায় খুব আসে, ওটা আমরা পড়বো, অবশ্যই পড়বো। তো যাই হোক, বললাম কারেন্টলি ইন্ডিয়ান কনস্টিটিউশনে 11টা ফান্ডামেন্টাল ডিউটি আছে। 11টা ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে 10টা ফান্ডামেন্টাল ডিউটি ইনসার্ট করা হয় কবে জানো তো? 11টা ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে 10টা ফান্ডামেন্টাল ডিউটি তোমার ইনসার্ট করা হয় তোমার 1976-এর 42 নম্বর অ্যামেন্ডমেন্টে। 42 নম্বর অ্যামেন্ডমেন্টে শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে। কি বললাম? শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে, ঠিক আছে। আর 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটি ইনসার্ট করা হয় কবে? 86 নম্বর, 2002 সালে 86 নম্বর অ্যামেন্ডমেন্টে। আর এই সমস্ত ফান্ডামেন্টাল ডিউটির কথা বলছি, 11টা ফান্ডামেন্টাল ডিউটি, এটা 51 উল্লেখ আছে, ঠিক আছে। তো দেখো এখানে বেশি কিছু, আমি তো অনেকগুলো কথা বলে দিলাম, বাট এখানে এত কিছু লেখা নেই। এখানে কি লেখা আছে? ফান্ডামেন্টাল ডিউটিস আর ইনকর্পোরেটেড ইন পার্ট 4A, ঠিক আছে। কি লেখা আছে? পার্ট 4A অফ দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানে, হুইচ কনসিস্ট অফ অনলি, ঠিক আছে। তো আর্টিকেল 51A দ্যাট স্পেসিফাই দ্য লিস্ট অফ এলিমেন্ট, এটা 11 নাম্বারস হবে, 11 নাম্বারস। দ্য ডিউটিস আর নট জাস্টিফিয়েবল, ঠিক আছে। এবার পড়বো কি, সেকুলার স্টেট। আমাদের ইন্ডিয়া হচ্ছে একটা সেকুলার স্টেট, এটা এটা বুঝি। এখন তোমরা বলতে পারছো সেকুলার মানে কি, দেখো বোঝাচ্ছি। দেখো ধর্ম, ঠিক আছে, ধর্ম, ধর্ম মানে কি, ধর্মকে ইংরেজিতে কি বলে? রিলিজিয়ান, ঠিক আছে। রিলিজিয়ান এবং রাষ্ট্র, স্টেট, অর্থাৎ রিলিজিয়ান স্টেটের মধ্যে যখন যখন কোনো যোগসূত্র থাকে না, যখন কোনো যোগসূত্র থাকে না, তখন তাকে আমরা বলি অ্যাকচুয়াল সেকুলারিজম, তখন তাকে বলি অ্যাকচুয়াল সেকুলারিজম। বাট ইন্ডিয়ান কনস্টিটিউশনে এরকম কিছু বলাই নেই। বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে এরকম কথা বলাই নেই। আরে ভাই, ইন্ডিয়ান কনস্টিটিউশন ধর্মের কথা কিছু বলেই নি। ইন্ডিয়ান কনস্টিটিউশন ভালো করে যদি পড়ো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে ভারতবর্ষের কোনো, মানে ভারতবর্ষে যে কোন ধর্মাবলম্বী লোক, মানে কোন ধর্ম, মানে থাকে না, কিছু কিছু রাষ্ট্র থাকে যে এটা মুসলিম রাষ্ট্র, এটা হিন্দু রাষ্ট্র, ঠিক আছে। তো এরকম আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এরকম কিছু বলাই নি, ঠিক আছে। তো আমাদের আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এরা কিন্তু কোনো বলে না, ভারতবর্ষে কোনো ধর্মের কথা উল্লেখই নেই। কেননা ভারতবর্ষে না বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, তোমরা জানো? বা ভারতবর্ষে বিভিন্ন ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ, খ্রিস্টান, মুসলিম, ঠিক আছে, বিভিন্ন ধর্মাবলম্বীর লোক বসবাস করে এবং বিভিন্ন জাতের লোক বসবাস করে, ঠিক আছে। বিভিন্ন জাতের লোক বসবাস করে, বিভিন্ন ভাষাভাষীর লোক বসবাস করে, ঠিক আছে। এবার এই যে সেকুলার কথাটা বলছি, এটা হচ্ছে 1976 সালে, 1976-এ ইন্ডিয়ান কনস্টিটিউশনের 42 নম্বর অ্যামেন্ডমেন্টে, কি বললাম? 42 নম্বর অ্যামেন্ডমেন্টে প্রিয়াম্বেল মানে কি? ভারতের প্রস্তাবনা, ঠিক আছে। এই প্রস্তাবনার মধ্যে সেকুলার কথাটি নিয়ে আসা হয়। তাহলে কবে এই জিনিসগুলো তোমাকে পড়ে রাখতে হবে, ঠিক আছে। 1976 সালে ইন্ডিয়ান কনস্টিটিউশনের 42 নম্বর অ্যামেন্ডমেন্টে প্রিয়াম্বেলের মধ্যে এই সেকুলার কথাটাকে ইনসার্ট করা হয়, নিয়ে আসা হয়। আচ্ছা, আর ইন্ডিয়া কি মাল্টি রিলিজিয়ান সোসাইটি, ঠিক আছে। বুঝতে পারলে তো? ওই ইন্ডিয়াতে কি করে, ইন্ডিয়াতে মাল্টি রিলিজিয়াস সোসাইটি বসবাস করে, যেটা আমি আগেই বললাম, বিভিন্ন প্রজাতির লোক বসবাস করে এখানে, তাই না?
ভারতবর্ষে বিভিন্ন ধর্মে তুমি দেখো না, পুরো সারা ভারতবর্ষের ভৌগোলিক মানচিত্র দেখো না, জিওগ্রাফিক্যাল এরিয়া দেখো না, এক প্রান্তে একটা ধরনের মানুষ বসবাস করে। তোমরা দেখেছো নিশ্চয়ই। ভারতবর্ষে বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করে। ঠিক আছে তো? অর্থাৎ এটা কিন্তু বিশাল বড় একটা কনসেপ্ট। ভাবো, কিন্তু ভাবার চেষ্টা করো। এটা কিন্তু বিশাল বড় একটা কনসেপ্ট। ঠিক আছে তো? অর্থাৎ আমাদের ভারতবর্ষকে কি বলা হয় জানো তো? ধর্মনিরপেক্ষ। ঠিক আছে? ধর্মনিরপেক্ষ, সর্বধর্ম সমন্বয়। আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। ঠিক আছে? এখানে সর্বধর্ম সমন্বয়, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে। ঠিক আছে তো? এই আরেকটা কথা যে, আরো আরো কথা বলা যায় যে, তুমি বলতে পারো যে এই যে ধর্মের কথা যে বলছি, যে তো তোমার ধরো, আমাদের যে ধরো অনেকে সনাতন ধর্মের কথা বলা হয়, কিন্তু সনাতন ধর্ম হতে হতে গেলে যে তাকে হিন্দু হতে হবে, আমি যতদূর জানি, আমার যা নলেজ আছে, যে হিন্দু হতে হবে এরকম কোনো কথা বলা নেই। ওখানে বলেছে মানুষ হতে হবে, মানুষ, মানুষ হতে হবে। ঠিক আছে? ওখানে কোনো ধর্মের কথা বলা নেই। আচ্ছা, যাই হোক, এখানে দেখো কি লেখা, সেকুলার স্টেট। ইন্ডিয়া হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ আ সেকুলার স্টেট বিকজ অফ ইটস পলিসি অফ নন ডিসক্রিমিনেশন টুয়ার্ডস এনি রিলিজিয়ান। মানে ডিসক্রিমিনেশন মানে কি? ভেদাভেদ। নন মানে কোনো ভেদাভেদ নেই। ঠিক আছে? রিলিজিয়ান আমাদের কোনো ভেদাভেদই রাখিনি। ঠিক আছে তো? আর আমাদের দেশ হচ্ছে তোমার সেকুলার স্টেট। ঠিক আছে তো? বলছি, আওয়ার কনস্টিটিউশন ডাজ নট আপহোল্ড এনি পার্টিকুলার রিলিজিয়ান অ্যাজ দ্য অফিসিয়াল রিলিজিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান স্টেট। তো ইন্ডিয়ান স্টেটে কোনো অফিসিয়াল রিলিজিয়ান নেই। ঠিক আছে? যে এই ধর্ম, এই ধর্মই মানে এই রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র, এরকম কোনো বলাই নেই। ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে তোমার ধর্মনিরপেক্ষ দেশ। নেক্সট হচ্ছে, খুব সুন্দর পয়েন্ট দিয়েছে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এবার দেখো, এটা আমি তোমাকে বোঝাই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ জিনিসটাকে। আমাদের ভারতবর্ষ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের দেশ। জানো তো? একটা কথা বলছি, আমেরিকা যবে স্বাধীন হয়েছিল, স্বাধীনতা পাওয়ার ১০০ বছর পার হয়ে গেছিল। ১০০ বছর সময় লেগে গেছিল ওই দেশে যত মহিলা আছে তাদেরকে ভোট দানে অংশগ্রহণ করাতে। এ তো ঠিক আছে, কিন্তু আরো কিছু দেশ ভাবো, ইউএসএ তো বললাম, মানে আমেরিকা তো বললাম, এছাড়া বলো অস্ট্রেলিয়া, বলো নিউজিল্যান্ড, বলো ওই দেশে তো মেয়েদের ভোটদানের অধিকারই নেই, মহিলাদের ভোটদানের অধিকারই নেই। সেই দিক দিয়ে তো আমরা নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করি। আমরা অ্যাজ আ ইন্ডিয়ান, ঠিক আছে, আমরা নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। যেমন আমাদের দেশে, জানো তো তোমরা? তো নিশ্চয়ই জানো, বলার দরকার নেই, সবাই জানো যে আমাদের দেশে মহিলাদের ভোটদানের অধিকার আছে। ঠিক আছে তো? তো সেই দিক দিয়ে তো আমরা অবশ্যই ভাগ্যবান। ঠিক আছে তো? যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কি বললাম, ওখানে মহিলাদের ভোট দেওয়ার অধিকার নেই, ওখানে শুধু পুরুষরাই ভোট দেয়। আর ইন্ডিয়াকে কি বলতে পারি? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ ভারতে যে সমস্ত ব্যক্তির বয়স ১৮ বছর ক্রস করে গেছে, যে সমস্ত পার্সন, সে ছেলে হোক বা মেয়ে হোক, ঠিক আছে, যেই হোক না কেন, যার বয়স ১৮ ক্রস করে গেছে, সে ভোট দিতে পারবে। ভোট দিতে পারবে যে কোনো ভোট, ধরো লোকসভা, পৌরসভা, তারপর তুমি বলো না বা বিধানসভা, সমস্ত ভোটই দিতে পারবে, এবং ভোট দিয়ে তার পছন্দের ক্যান্ডিডেটকে সে মনোনীত করতে পারে। ঠিক আছে? এবার প্রশ্ন উঠতে পারে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা কত নম্বর আর্টিকেল লেখা আছে? আর্টিকেল 326। আর্টিকেল 326 পার্ট 15 এ উল্লেখ আছে। আচ্ছা, আগে কি ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে, যে ভোটদানের যে অধিকারটা ছিল না, ২১ বছর বয়স হলে ভোট দিতে পারবে। এখন সেটাকে চেঞ্জ করে দিয়ে ২১টাকে একটা কমিয়ে ১৮ করা হয়েছে। 1989 সালের ৬১ নম্বর অ্যামেন্ডমেন্ট এটা করা হয়েছে। ঠিক আছে? এবার হচ্ছে রিলিজিয়ান। আ ভারতবর্ষের যেকোনো ধর্মের লোক, এমন না যে পার্টিকুলার একটা ধর্মের লোকই ভোট দিতে পারবে না। ভারতবর্ষে যত ধর্মাবলম্বী লোক বসবাস করে সবাই কিন্তু ভোট দিতে পারবে। সেক্স, অর্থাৎ ভারতবর্ষে সে তুমি মেল হও বা ফিমেল হও, ঠিক আছে? বা যেই হোক না কেন, বা থার্ড জেন্ডার হও, তো সবাই কিন্তু ভোট দিতে পারবে। ঠিক আছে? কাস্ট, যেকোনো কাস্টের লোক ভারতবর্ষে ভোট দিতে পারবে। যেমন এসসি, এসটি, ঠিক আছে? সবাই কিন্তু ভোট দিতে পারবে। কালার, তুমি দেখতে মানে তোমার কেউ ফর্সা হোক বা যাই হোক, বিভিন্ন রকমের মানুষকে কিন্তু ভোট দিতে পারবে। এই সমস্তগুলো কথা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি কি বলছে? দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডাপ্ট ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি অ্যাজ আ বেসিস অফ ইলেকশন। ঠিক আছে? ইলেকশন যেটা বললাম, ভোটের কথা। ইট ইজ দ্য কনসেপ্ট অফ ডক্টর বি আর আম্বেদকর, স্যার আম্বেদকরের কনসেপ্ট ছিল এটা। ইট সিম্পলি মিনস এভরি সিটিজেন হু ইজ নট লেস দ্যান 18 ইয়ার্স অফ এজ হ্যাজ আ রাইট টু ভোট উইদাউট এনি ডিসক্রিমিনেশন অফ কাস্ট, রেস, রিলিজিয়ান, সেক্স, লিটারেসি, ঠিক আছে, এক্সেট্রা। সবাই স্বাক্ষর, নিরক্ষর, ঠিক আছে তো? সবাই কিন্তু তোমার ভোট দিতে পারবে। এরপরের পয়েন্ট পড়বো আমরা, সিঙ্গেল সিটিজেনশিপ।
ঠিক আছে? তো আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয়েছে না, এটা কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ দিয়েছে। সিঙ্গেল সিটিজেনশিপ দিয়েছে। তুমি একটু ইউএস এর কথা ভাবো। ইউএস এ কিন্তু ডুয়াল সিটিজেনশিপ। তুমি ইউএস এর ধরো তুমি ইউএসএ তে থাকো, তোমার ইউএসএ জন্ম, আমেরিকায় জন্ম, ঠিক আছে তো? তুমি আমেরিকার একটা সিটিজেনশিপ পাবে। পার্টিকুলার ধরো আমেরিকায় যতগুলো স্টেট আছে, পার্টিকুলার আমি যত জানি ৫০ টা স্টেট আছে। তার মধ্যে পার্টিকুলার কোনো একটা স্টেটে জন্মগ্রহণ করেছো। যে স্টেটে তুমি জন্মগ্রহণ করেছো সেই স্টেটের সিটিজেন, আবার তুমি আমেরিকার সিটিজেন, তুমি ডুয়াল সিটিজেনশিপ পাচ্ছ। কিন্তু ইন্ডিয়াতে যদি মানে আমেরিকার কনস্টিটিউশনে যদি এইটাকে অ্যাডাপ্ট করে, যদি অ্যাডাপ্ট করতো, তাহলে আমাদের এখানেও কিন্তু ডুয়াল সিটিজেনশিপ হতো। ধরো সাপোজ আমি ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছি। আমি ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছি, আমার কি ওয়েস্ট বেঙ্গলের একটা সিটিজেন আবার ইন্ডিয়ার একটা সিটিজেন? না, এটা হচ্ছে ইউএসএ তে হয়, এটা ইউএসএ তে হয়, আমাদের এখানে মানে আমেরিকায় হয়। আমাদের এখানে কিন্তু এটা হয় না। আমাদের এখানে আমি ইউএসএ জন্মগ্রহণ করেছি, আমার ইন্ডিয়ান সিটিজেন। ধর কেউ ধরো বিহারে জন্মগ্রহণ করেছে, সেও ইন্ডিয়ান সিটিজেন। কেউ তোমার কি বলবো, মুম্বাইতে জন্মগ্রহণ করেছে, সেও তোমার ইন্ডিয়ান সিটিজেন। কাশ্মীরে, লাদাখ, ঠিক আছে, নৈনিতাল, যেখানে জন্মগ্রহণ করুন, সে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন। ঠিক আছে? তা আর এটা কি, এটা না একটা আমাদের একটা ইউনিটি বা ইন্টিগ্রিটি তৈরি হয়। তো আমরা যখন বাইরে যাই, যে কেউ ধরো পাটনায় গেলাম ঘুরতে, অনেক একটা এমন একটা জায়গায় গেলাম, সমস্ত লোকের সঙ্গে মিট হলো। এবার কেউ ধরো বিহার থেকে বিলং করছে, কেউ ধরো উড়িষ্যা থেকে বিলং করছে, কেউ কলকাতা থেকে বিলং করছে, কেউ তোমার কর্ণাটক থেকে মানে ব্যাঙ্গালোর থেকে বিলং করছে, কেউ কাশ্মীর থেকে বিলং করছে, ঠিক আছে? কেউ গুজরাট থেকে বিলং করছে। সবাই যখন বলে ইন্ডিয়ান সিটিজেন, আমাদের একটা প্রাউড ফিল হয়। ইউনিটি তৈরি হয় একটা। ঠিক আছে তো? তো এটাই বলেছে আরকি। তো দেখো এখানে কি লেখা আছে? থ্রু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল। যতই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ফেডারেল হোক, আ ঠিক আছে? বলছে এটা ডুয়াল পলিটি। বলছে ইট প্রোভাইডস, ঠিক আছে? It provides for only a single citizenship, that is Indian citizenship in India. All citizens, irrespective of the state in which they are born or reside, enjoy the same political and civil rights of citizenship all over the country. তো যেটা বললাম সেটাই বলা আছে, এমন কিছু ব্যাপার নেই। এবার পড়বো এমার্জেন্সি প্রভিশনস। এমার্জেন্সি প্রভিশনটা কি? দেখো এমার্জেন্সি মানে মানে কি বলবো, মানে দেশে যখন কোনো এমার্জেন্সি কেস লাগে, এমার্জেন্সি, ঠিক আছে? এমার্জেন্সি যখন কেস লাগে, তখন এই জিনিসটা পড়বো, এমার্জেন্সি প্রভিশনটা অবশ্যই পড়বো। দেখো ভালো করে দেখছি। তো কি বলছি, আমি আগেও বলেছিলাম যে প্রেসিডেন্ট, আমাদের দেশে যে প্রেসিডেন্ট থাকে না, সে তো প্রেসিডেন্ট নামেই প্রেসিডেন্ট, ঠিক আছে? তার কোনো ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতাই নেই। শুধু একটা মাত্র কেস ও শুধু ডিসিশন নিতে পারে, সেটা হচ্ছে দেশে যদি কখনো এমার্জেন্সি লাগে না, তখন তার ডিসিশনটা কাজে লাগবে। তখন তার ডিসিশন কাজে লাগবে, ও সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কনসাল্ট করে ও কিন্তু একটা এমার্জেন্সি ডিসিশন দিতে পারে। ঠিক আছে তো? তো অর্থাৎ আমাদের দেশের প্রেসিডেন্টকে একটাই পাওয়ার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এমার্জেন্সি কেসের ক্ষেত্রে। এবার এমার্জেন্সি কেস না আমরা ৩ রকমের দেখতে পারি। একটা ন্যাশনাল এমার্জেন্সি হয়, একটা স্টেট এমার্জেন্সি হয়, একটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয়। কি বললাম? একটা ন্যাশনাল এমার্জেন্সি, একটা তোমার স্টেট এমার্জেন্সি, আর একটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল নাম্বার 352 তে বলা আছে, স্টেট এমার্জেন্সি আর্টিকেল নাম্বার 356 এ বলা আছে, আর ফিন্যান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল নাম্বার 360 তে বলা আছে। ন্যাশনাল এমার্জেন্সি কি? দেশে যখন ধরো সাপোজ ধরো আজকে আমার দেশ ভারতবর্ষ ধরো চীনের সঙ্গে যুদ্ধ করলো, তখন ন্যাশনাল এমার্জেন্সি লাগতে পারে। তারপর ওই দেখো চীন ধরো আমাদের দেশের সঙ্গে যুদ্ধ করলো, ঠিক আছে? এটা হচ্ছে এক্সটার্নাল এমার্জেন্সি, এক্সটার্নাল অ্যাগ্রেশন, এই সময়ও কিন্তু দেশে তোমার ন্যাশনাল এমার্জেন্সি লাগতে পারে। আর্ম রিবেলিয়ন মানে দেশের সৈনিকরা একটা যুদ্ধ বাঁধিয়ে দিল, ঠিক আছে? এটাও কিন্তু তোমার ন্যাশনাল এমার্জেন্সি। এবার হচ্ছে ধরো স্টেট এমার্জেন্সি, যেটা আমরা বারবার বলি ৩৫৬ ধারা দেখো, আমাদের যে স্টেট, আমরা যে স্টেট ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছি, বারবার কিন্তু যে এখানে বিরোধী পার্টি আছে, ঠিক আছে? বিরোধী পার্টি বারবার বলে যে আমরা আ রাষ্ট্রপতি শাসন জারি করে দেবো। রাষ্ট্রপতি শাসন মানে প্রেসিডেন্ট রুল, তাই না? রাষ্ট্রপতি শাসন জারি করে দেবো, ৩৫৬ ধারা লাগু করব। এদেশে এখানে শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, ঠিক আছে তো? ঠিকঠাকভাবে রাজ্য চলছে না। আ ব ঠিক আছে তো? সাধারণ মানুষের অধিকার খর্ব হচ্ছে। বারবার বলে যে বিরোধী পার্টি, ঠিক আছে তো? বিরোধী পার্টি আমাদের যে রুলিং পার্টি আছে, রুলিং পার্টির এগেইনস্টে বারবার কেস করে। ঠিক আছে তো? তো কি হয় ব্যাপারটা? প্রেসিডেন্ট রুল, কোনো একটা সরকার ধরো মানে পাবলিকের ভোটে জিতে, যখন বিধানসভায় ভোটে জিতে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, ঠিক আছে তো? তো বিভিন্ন রাজ্যে এরকম হয়, এরকম স্টেটে যে ভোট হয়, বিধানসভা ভোট হয়, ভোটে জিতবে, জিতে তারা সরকার চালাচ্ছে। কিন্তু সরকার যদি ঠিক করে ভালো করে চালাতে না পারে, ঠিক আছে? পাবলিকের ওই যে মৌলিক অধিকারগুলো যদি মানে ফান্ডামেন্টাল রাইটস গুলো যদি খর্ব হয়ে যায়, ঠিক আছে তো? ও আইন ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার প্রেসিডেন্ট রুল জারি হতে পারে। প্রেসিডেন্ট রুল জারি হতে পারে, ঠিক আছে? রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে, এবং এক্ষেত্রে কি তখন আর্টিকেল নাম্বার ৩৫৬ তে এটা বলা আছে। ঠিক আছে? এবং সেটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কনসাল্ট করে এটা হয়। ঠিক আছে?
এবং আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, যেটা কিনা 360 বলা আছে। আচ্ছা, ফিনান্সিয়াল ব্যাংক্রাপসি, ধর দেশে যদি একটা আর্থিক দেউলিয়া হয়, ফিনান্সিয়াল দেউলিয়া যদি হয়ে যায়, তখন কিন্তু দেশ কিন্তু তোমার ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করতে পারে। দেখো এখানে কি লেখা আছে, দ্য কনস্টিটিউশন, ঠিক আছে, কি বলে, থ্রি টাইপস অফ এমার্জেন্সি, নেমলি ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি অ্যান্ড ফিনান্সিয়াল এমার্জেন্সি। ইট কনভার্টস দ্য ফেডারেল স্ট্রাকচার ইন্টু এ ইউনিটারি, কনভার্ট হয়ে যেতে পারে ওয়ান উইদাউট আ ফর্মাল অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো ফর্মাল অ্যামেন্ডমেন্টের দরকার হয় না। ঠিক আছে, জরুরি ভিত্তি, এটা তোমার তোমার জরুরি ভিত্তি কনস্টিটিউশন, হুইচ ইজ ইউনিক ফিচার, যেটা কিনা ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা ইউনিক ফিচার। আর দুটো পয়েন্ট বাকি আছে। নাম্বার 14, পেপেল অ্যাজ সোর্স অফ অথরিটি। পেপেল, ঠিক আছে, আমরা যদি ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ঠিকঠাকভাবে পুরো ভালো করে, যেহেতু এটা বিশাল বড়, খুব ভালো করে যদি নাও পড়ি, কিন্তু প্রিয়াম্বেল মানে প্রস্তাবনা, প্রস্তাবনাটা যদি একটু পড়ি না ভালো করে, তাহলে আমরা বুঝতে পারবো যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি বলতে চেয়েছে। একটু আইডিয়া হবে, ব্রিফ আইডিয়া হবে। ঠিক আছে, উই পিপল অফ ইন্ডিয়া, উই পিপল, দেখবে ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি তুমি দেখো ভালো করে, দেখবে লেখা আছে উই পিপল অফ ইন্ডিয়া। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এখানে লেখা ছিল, এই দেখো, এই দেখো লেখা আছে উই পিপল অফ ইন্ডিয়া, দেখেছো, উই পিপল অফ ইন্ডিয়া, উই পিপল অফ ইন্ডিয়া। ঠিক আছে তো? ঠিক আছে তো? তো লেখা আছে উই পিপল অফ ইন্ডিয়া। এটাই লেখা আছে, অর্থাৎ আমরা ভারতের জনগণ। ঠিক আছে? আমরা অ্যাডপ্ট করছি, আমরা এনাক্ট করছি। ঠিক আছে? ছি কি আমরা আমাদের নিজেদেরকেই দিচ্ছি। ঠিক আছে? এটাই লেখা আছে এখানে। এই দেখো লাস্টে লেখা আছে, এই যে লেখা আছে ইন আওয়ার আ ঠিক আছে? অ্যাসেম্বলি দিস 26th day of November 1949 to hereby adopt, enact and give to ourselves this constitution. ঠিক আছে? তো এখানে দেখো লেখা আছে ১৪ নম্বরটা যেটা বলছিলাম, "The Constitution draws its authority from the people and has been promulgated in the name of the people. This is evident from preamble of Constitution which states, we the people of India do hereby adopt, enact and give to ourselves the Constitution." ঠিক আছে? And last point 15, এটা হলে শেষ হয়ে যাচ্ছে Union and its territory. ইন্ডিয়া ইজ দেখো আমাদের ভারতীয় সংবিধানে এটা পরিষ্কার বলা হয়েছে, ইন্ডিয়া হচ্ছে একটা ইউনিয়ন অফ স্টেট। ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। ঠিক আছে? ইন্ডিয়া কিন্তু ইউনিয়ন অফ স্টেট। আর আমেরিকা কি? ইউনাইটেড স্টেটস। ওটাকে বলা হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওরা আলাদা, আলাদা স্টেটস নিয়ে, ঠিক আছে, একটা ইউনাইটেড স্টেট তৈরি করেছিল। আর আমরা হচ্ছি ইউনিয়ন স্টেট, আমরা হচ্ছি ইউনিয়ন স্টেট। আগে হচ্ছে আমাদের ভারতবর্ষের ভৌগোলিক সীমারেখাটা তৈরি হয়েছে, তাই না? আগে পুরো ইন্ডিয়ান ম্যাপটা যদি ভালো করে দেখো, আগে ভালো করে তৈরি হয়েছে, তারপর আলাদা করে স্টেট ডিভিশন হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে ইউনিয়ন স্টেট। আমাদের ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন স্টেট। কিন্তু আর হচ্ছে ইউএসএটাকে বলা হয়, আমেরিকাকে বলা হয় ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। ঠিক আছে তো? অ্যান্ড কনসিস্ট 8 ইউনিয়ন টেরিটরি। অর্থাৎ আমাদের ভারতবর্ষ ইউনিয়ন স্টেট এবং ৮ খানা ইউনিয়ন টেরিটরি আছে। ৮ খানা ইউনিয়ন টেরিটরি তোমরা নিশ্চয়ই সবাই জানো। সবাই ওয়াকিবহাল আছে এই সম্পর্কে। দেখো আমি মোটামুটি যতটা পারলাম, বারবার বলেছি যে আমি শুরুতেই আমি বলেছি আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট নই। যাই হোক আমি কিছুটা স্টাডি করে যতটা বুঝতে পেরেছি পলিটিক্স সম্পর্কে, মানে তোমার পলিটিক্যাল সায়েন্স বই ফই ঘেঁটে একটু যা বুঝতে পেরেছি সেই অনুযায়ী আমি এটা জাস্ট আইডিয়া দিলাম। আশা করি তোমাদের কিছুটা হলেও লাভবান হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা পারলে একটু অবশ্যই বন্ধু-বান্ধবদের শেয়ার করো। ঠিক আছে তো? এবং কিছু আরো কিছু জানার থাকলে, যদি কিছু ভুলও হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। ঠিক আছে? তো ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে। আমরা আগামী আরো কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করব আস্তে, আস্তে।